আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা অ্যাক্সিস মেডিকেল স্কুল আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি চমৎকার একটি লাইভ সেশন। লাইফ অফ ফ্রন্টলাইন ফাইটার্স। এই নামক আমাদের এই চমৎকার সেশনটিতে আমরা খুবই আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের জনপ্রিয় মেন্টর এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষিকা বা যেটাই বলি ম্যামকে আসলে বিশেষণে শেষ করা যাচ্ছে না। আমাদের অধ্যা আমাদের ম্যামকে সবাই আমরা চিনি, তারপর আমি একটু পরিচয় করে দিচ্ছি ম্যামকে। হালিদা হানুম আখতার ম্যাম, এমবিবিএস এমসিপিএস অফসার গাইনি, এমপিএইচ ডক্টর ইন পাবলিক হেলথ, ফ্যাকাল্টি সেন্টার ফর হিউম্যান নিউট্রিশন, ইন্টারন্যাশনাল হেলথ ডিপার্টমেন্ট, faculty affiliate the Center for Public Health Advocacy, জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথ, এবং তিনি ভিজিটিং প্রফেসর হিসেবে আছেন জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ, ব্র্যাক ইউনিভার্সিটি, former chief of party NHSDP and senior country representative Pathfinder International. ম্যাডাম সম্পর্কে আমরা সবাই কম বেশি জেনে থাকি, তো আজকে ম্যাডামের কাছ থেকে আমরা আরো খুব কাছে থেকে ম্যাডামের কাছ থেকে আমরা কোয়েশ্চেন, যা আপনাদের মনে কোয়েশ্চেন আছে, যা জানতে চান ম্যামের কাছ থেকে, সব আপনারা হচ্ছে আমরা আর কি আদায় করে নিব ম্যামের কাছ থেকে। ম্যাম হচ্ছে তার মূল্যবান সময় যে আমাদেরকে দিয়েছেন, তার জন্য ম্যামের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। ম্যাম আপনি ভালো আছেন তাহলে? আমি অনেক ভালো, আর আমি অনেক ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য কথা শুরু করতে চাই। ইসরাত, তোমাকে অনেক ধন্যবাদ ভাই, আর অ্যাক্সেস মেডিকেল স্কুলকে আমাকে অনেক ধন্যবাদ আমার অন্তর থেকে, যে আমাকে আজকে সবার সামনে কিছু বলার সুযোগ দিয়েছে। তোমার তোমার প্রশ্নগুলোর আমি উত্তর দেওয়ার জন্য একদম রেডি, আর এটা একটা বিরাট সুযোগ আমার জন্য, বিরাট প্রিভিলেজ এবং আনন্দ। অনেক ধন্যবাদ। তো অডিয়েন্স আপনারা যারা হচ্ছে দেখছেন আমাদের লাইভে, হচ্ছে আপনাদের ফ্রেন্ডদের খুব দ্রুত মেনশন করুন এবং সব জায়গায় শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেন। এবং আপনারা কমেন্টেও ম্যামের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন যা জানতে চান আপনারা লিখে ফেলুন, এবং ম্যামের কাছ থেকে আমরা শেষে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে নেওয়ার চেষ্টা করব। তো ম্যাম আপনি যদি পারমিশন দেন আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, ঠিক আছে, শুরু। জি ম্যাম, প্রথমে আমরা একটু একটু আমরা পুরনো হিস্ট্রিতে যাই, যে ম্যাম আপনি তো হচ্ছে আমাদের চেয়ে অনেক সিনিয়র একজন মানুষ। তো ম্যাম আপনার এই যে ডাক্তার হওয়ার পেছনের যদি গল্পটা যদি বলেন, যদি অনেক পুরনো হয়ে গিয়েছে, তারপর আমরা একটু শুনতে চাই। পুরানো হলেও মানুষের জীবনে বারবারই এটা আসে। আমার আমার ডাক্তার হওয়ার যে ব্যাকগ্রাউন্ড, সেটা হলো যে আমার মা কিন্তু গাইনোকোলজিস্ট ছিলেন, আমার মা ডাক্তার ছিলেন। কিন্তু তারও আগে যদি যাই, তাহলে আমার মায়ের বিয়ে কিন্তু ক্লাস 9-এ থাকতে হয়েছে, এবং উনি ভালো ছাত্রী ছিলেন। তারপরে বিয়ের পরে তো কান্নাকাটি শুরু করলেন। তো আব্বা বললেন যে কান্নাকাটি করছো কেন? তো বললে যে না, আমি তো অনেক পড়াশোনা করতে চাই, তো আমাকে পড়াশোনা করতে হবে। তখন কিন্তু আমার বাবাই, আলহাজ হাবিবুদ্দিন, তখন বাবাই কিন্তু আমার মাকে পড়ালেন, মানে সম্পূর্ণ খরচ দিয়ে, সবকিছু দিয়ে। ওনারা ওয়েস্ট বেঙ্গলে ছিলেন, মালদাতে। তখন মালদা টাউনে বাড়ি ভাড়া করে, ওর মধ্যে আবার আমি হয়ে গেছি, তাকে ম্যাট্রিক পাস করানো, তখন আমরা ম্যাট্রিক বলতাম, ম্যাট্রিক পাস করালেন। তারপরে ইন্টারমিডিয়েট পড়বেন এমন সময় পার্টিশন হয়ে গেল, তখন আর পড়তে পারেননি, তখন বাড়িতে ছিলেন। এর মধ্যে উনি মেডিকেল স্কুলে, একজন বললো যে তুমি ম্যাট্রিক পাস করে গেছো, তুমি মেডিকেল স্কুলে দরখাস্ত করো। তো দরখাস্ত করার পরে ওই পার্টিশনের ঝামেলাতে আর কিছু পাইনি। অনেকদিন পরে ইন্টারভিউ কার্ড আসছে, অনেক সময় যাওয়ার পরে। তারপরেও ওনারা চলে গেলেন ঢাকায়। ঢাকা তখন, এখন তখন তো মিটফোর্ড মেডিকেল স্কুল ছিল, ওখানে তখন এমএ ডিগ্রি দিত। তারপরে ওনারা গেলেন, ভর্তি হলেন, সেও আরেক গল্প। কিন্তু হয়ে তারপরে উনি ডাক্তার হলেন। তো মা যেখানে ডাক্তার, এবং আমার আম্মা রিটায়ার করেছেন রংপুর মেডিকেল কলেজ থেকে ফ্যাকাল্টি হিসাবে। তো সেখানে আমাদের যখন কেউ জিজ্ঞেস করতো তোমরা কি হবে, ডাক্তারের কমে তো বলাই যাবে না। হ্যাঁ, সুতরাং আমরা ডাক্তার হব। আমরা আমরা 5 ভাই বোনের মধ্যে 3জন ডাক্তার, একজন ইউনিভার্সিটি প্রফেসর, একজন ইঞ্জিনিয়ার। তো বাবা মারা, এই যে আমি এই যে বললাম যে এটা খুব দরকার, বাবা মার যে এক্সপেকটেশন, যে পৃষ্ঠপোষকতা এবং যে নার্চারিং, এটা এটা তার সন্তানের এগিয়ে যাওয়ার জন্য ভীষণ ভাবে দরকার। এবং এটার কোনো শেষ নেই, এটার শুরুও নেই, জন্মের বোধহয় পেটের মধ্যে থেকেই শুরু হয়। তো আমি বলবো যে এটা একটা বড় ব্যাপার। আর আমরা তখন, আমি রংপুর থেকে রাজশাহী, এবং আমার মা তো ডাক্তার ছিলেন, তো তার পোস্টিং ছিল দিনাজপুরে ছিলাম, রাজশাহীতে ছিলাম, রংপুরে ছিলাম। আমি রংপুর থেকে, রংপুর পিএন গার্লস স্কুল থেকে ম্যাট্রিক পাস করলাম। তারপরে রংপুরে, সরি, রাজশাহী পিএন গার্লস স্কুল থেকে ম্যাট্রিক করলাম। আমার রংপুরে চলে আসলেন, তখন রংপুর কারমাইকেল থেকে আমি আবার ইন্টারমিডিয়েট করলাম। তারপরে আম্মা রাজশাহীতে ভর্তি করে দিলেন, নানাবাড়ি তুমি রাজশাহীতে থাকো। তারপরে আমি লুকিয়ে লুকিয়ে ঢাকায় দরখাস্ত করেছি। যখন ইন্টারভিউ কার্ড এসছে ঢাকা মেডিকেল কলেজ থেকে, তারা বলছে আমি ঢাকায় পড়বো।
এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এই কারণে যে নর্থ বেঙ্গলের মানুষের জীবনের অর্ধেক সময় পার হয়ে যায় এই বেঙ্গলে আসতে, ঢাকায় আসতে। তুমি দেখবে যারা যারা জি আমাদের ম্যাম। সময় ক্যারিয়ার করেছে ওইদিকেই রাখার, বাবা মারা কাছে রাখবে, কিন্তু ঢাকায় ঢাকায় যে জীবনটা, ঢাকায় যে প্রগতিটা, ঢাকায় যে উন্নতিটা, সেটা কিন্তু পেতে ওদের অনেক সময় লেগে যায়। তো আমি ওই 16 বছর বয়সে আমি আবার বাবা একটু আগে পড়াতেন, আমাকে কম বয়সে পড়িয়েছেন, যার জন্য আমাকে অনেক সাফার করতে হয়েছে। বাট ওই 16 বছর বয়সে কিন্তু আমি ঢাকা মেডিকেল কলেজে এসে গেলাম, এসে আমি তখন হোস্টেলে থাকা শুরু করলাম। এটা হলো পিছনের গল্প। ম্যামের সাথে পার্সোনালি আমি খুবই কানেক্টেড ফিল করি এই একটা কারণে যে হচ্ছে ম্যাম ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলেন হুম। এবং আচ্ছা আমি সরি যে আমি মনে হয় আমার পরিচয়টা দেইনি, প্রথমে হ্যাঁ, দেওয়া হ্যাঁ, উচিত ছিল। আমি বলো। হোস্ট হিসেবে আছি আপনাদের সাথে, ইসরা তারা। আমি ঢাকা মেডিকেল কলেজে পড়ছি, সেশন 2017-18। তো ম্যাম যেহেতু আমাদের মেডিকেলের একজন, আমি আসলে জানতাম না আগে এই জিনিসটা, সো এটা আমি জানার পরে আমি পার্সোনালি আমি খুবই অ্যাকচুয়ালি আনন্দিত হই যে ম্যামের সাথে আমার পরিচয় হয়েছে। তো ম্যাম এই আমাদের তখন ঢাকা মেডিকেল কলেজে তো এমবিবিএস শুরু করলেন মাত্র 16 বছর বয়সে, মানে এটা একটা সত্যি একটা অভাবনীয় ব্যাপার। তো আপনার এমবিবিএস লাইফটা কেমন কেটেছে যদি একটু যদি বলেন আমাদেরকে। মানে এমবিবিএস লাইফটা যেটা চ্যালেঞ্জিং ছিল আমার, আমি যেহেতু রংপুর থেকে আসতাম, তখন কিন্তু 18 ঘন্টা লাগতো রংপুর থেকে ঢাকা আসতে। ট্রেনে ওই পাশে বাহাদুরাবাদ ঘাট, আরিচা ঘাট, ওই লঞ্চে করে পার হতে হতো, তারপরে এদিকে আবার ট্রেন। তখন ফুলবাড়ি রেল স্টেশন ছিল। তো যদি আমি যাতায়াতটাও চিন্তা করি, বছরে যদি আমি দুবারও রংপুরে যাই, তারপর তুমি 5 বছরে 10 বার গেছি এসেছি, ছুটি আমাদের কম ছিল। তো ওটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, কিন্তু ওই চ্যালেঞ্জটা আমাকে কিন্তু সাহসী হতে সহায়তা করেছে, কোনো সন্দেহ নাই। কিচ্ছু আমার কোনো এসকর্টের দরকার ছিল না। বাবা মা বলতেন কি ভাইকে দিয়ে দিস, আমি বললাম, ভাই তো আমার ছোট, ও আমাকে কি করবে, আমার কারো লাগবে না, আমি একলাই যাওয়া আসা করতে পারবো। এটা একটা চ্যালেঞ্জ। এই যে জীবনে একটা সাহসের একটা সঞ্চয় হয়ে যায়, ওটা কিন্তু তোমার পথ চলতে বিরাট বড় একটা ভূমিকা রাখে। এটা একটা বড় জিনিস। মেডিকেল কলেজে তো আমরা বন্ধু বান্ধব আছে, ঢাকায় সব ইডেনে পড়া মেয়ে আমাদের সঙ্গে, ওখানে পড়া মেয়ে, আবার অনেক দূর বরিশাল থেকে এসেছি, সব সব জায়গা থেকে একটা মানুষ। আমরা আবার সব বাড়িতে থাকাতে না ওই ইন্টারাকশন খুব কম হতো, বাবা মারা খুব প্রোটেক্টিভ। হোস্টেলে আসার পরে বন্ধু বান্ধবের সঙ্গে যে ইন্টারাকশন, বন্ধু বান্ধবের সঙ্গে শেখা, চলাফেরা, কথা বলা, এগুলো অনেকগুলো খুব মজার মজার জিনিস। আর তোমার একটা জিনিস খুব মজা করে বলি, আমরা রাজশাহী যারা ওইদিকে, আমার মায়ের দিকে, আমরা শটাকে খুব অন্যরকম ভাবে বলি, সার বলি। তো প্রথম দিকে খুব বন্ধু বান্ধবরা হাঁটতো, আমার মানে হাসে কেন, তারপরে বুঝলাম, তারপরে কারেকশন করে নিলাম। এই কারেকশন করাটাও জীবনে একটা শেখার জিনিস, যে তোমাকে কোথায় কিভাবে কারেক্ট করতে হবে, এইটা একটা শেখা। ওই এবং ওই সময়তে তুমি যদি শিখে নিতে পারো, লাইফটা তখন আরো বেশি সহজ হয়ে যায়। মানে জীবনটা তো একটা শেখার একটা প্ল্যাটফর্ম, এবং আজ পর্যন্ত আমরা শিখে যাচ্ছি। সুতরাং ওই চ্যালেঞ্জ গুলো কিন্তু আমাদেরকে শিখিয়েছে অনেক কিছু, একা একা। আমি যখন শাড়ি পরা শুরু করেছি, তখনও ট্রাভেল করলে আমি সালোয়ার কামিজ পরে বাঙ্কের করে উঠে যেতাম। তখন লেডিস কম্পার্টমেন্ট ছিল, আমরা ছেলেদের কম্পার্টমেন্টে তখন না, লেডিস একলা মহিলা যাচ্ছে, লেডিস কম্পার্টমেন্টে উঠে গেলাম। এই যে কতগুলো চ্যালেঞ্জিং ব্যাপারগুলো লাইফে, এগুলো কিন্তু সবারই লাইফে আসে, কিন্তু শিখে ধরে রাখতে হবে এবং ওটাকে লাঠির মতো ব্যবহার করতে হবে পরবর্তী জীবনে যখন তুমি এগিয়ে যাবে। জি ম্যাম, ম্যাম ধন্যবাদ ম্যাম। আসলে আমাদের এই ছোটখাটো ইয়াগুলো হয়তো বা আমাদেরকে প্রথম মানে করার সময় মনে হয় যে খুব কষ্ট হচ্ছে, পারছি না, কিন্তু আসলে এই ছোটখাটো ইভেন্টস গুলোই হয়তো বা আমাদের পরবর্তীতে চ্যালেঞ্জ নেওয়া, আমাদেরকে আরো স্ট্রং করা, এই জিনিসগুলো আমাদেরকে শেখায়। তো ম্যাডাম থ্যাংক ইউ। ম্যাম আপনার কাছে এখন যে প্রশ্নটা জানতে চাই যে অনেক অনেক সেক্টর ছিল আপনার এমবিবিএস কমপ্লিট করার পরে, তো আপনার মানে এত কিছু বাদ দিয়ে ম্যাম রিপ্রোডাক্টিভ হেলথে আপনি ক্যারিয়ার করা বা এই বিষয়ে সামনে অগ্রসর হওয়ার মানে পেছনে কারণটা কি ছিল, কেন আপনি এটা বেছে নিলেন? ঠিকই আছে, আমি এই প্রশ্নটা সবাই করে। পাশ করার পরে আমি আমি গাইনিতে ইন্টার্নশিপ করলাম, করে আমি পিডিয়াট্রিক্সে আমার যাওয়ার প্ল্যান ছিল। তো পিডিয়াট্রিক্সে যখন গেলাম, তো আমার তখন প্রথম সন্তান হবে, প্রবলেম হচ্ছিল। তো আম্মা বললো যে তুমি রেস্ট নাও। ফিরোজা আপা ছিলেন আমার ডাক্তার, বলে যে রেস্ট নাও। আচ্ছা, রেস্ট নিলাম। তো তারপরে আবার আমি যাব, এর মধ্যে আমার কাছে মনে হলো যে আমার আম্মা তো ক্লিনিক্যাল সাইডে গেছেন, আমি দেখেছি তাকে। এই রাত নেই, বিরেত নেই, সকাল নেই, সিনেমা দেখতে গেছি, সিনেমা হল থেকে ডেকে নিয়ে আসছে, ম্যাডাম হ্যান্ড প্রোলাপস আসছে, কি ম্যাডাম এই এরকম রিটার্ন প্লাসেন্টা আসছে। আমরা সিনেমা হলে বসেই থাকতাম ভাই বোনরা, আম্মা চলে আসলো আয়ার সঙ্গে, এসে কাজ টাজ করে আবার চলে আসলো। কি করলো, সিজার করে আসলো। তো এটার একটা ভালো দিক আছে, কিন্তু আবার মনে হচ্ছে কি যে আমি আবার একটু স্বাধীন চেতা মানুষ, আমি যে ডিসিশন মেকিং আরেকজন করবে, আমার ডিসিশন মেকিং আমি করতে চাই, এরকম একটা ব্যাপার ভেতরে ছিল কোথায়। হ্যাঁ, তো ওই ওই অভিজ্ঞতা থেকে তারপরে এর মধ্যে আবার ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম বাংলাদেশে শুরু হয়েছে 65-এ।
আমি 69-এ তখন 1969 তখন সবাই অ্যাডভার্টাইজমেন্ট হলো যে আমরা কেবল পাশ করে বের হয়েছি। অ্যাডভার্টাইজমেন্ট হলো যে মোবাইল ক্লিনিকে ডাক্তার নেবে ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্টে, তখন ফ্যামিলি প্ল্যানিং বোর্ড ছিল। তো আমরা আমার যত ক্লাসমেট আছে সাবের আর এটা সেটা সবাই মিলে আমরা কিন্তু অ্যাপ্লাই করলাম, বলে চল সবাই মিলে অ্যাপ্লাই করি দেখি নাকি, তখন তো কোনো চাকরি শুরু হয়নি। অনেকে সবাই অ্যাপ্লাই করলো, কিন্তু মজা হলো যে ইন্টারভিউ কার্ড যখন আসলো তখন আবার আমি যখন ফ্যামিলির সঙ্গে কথা বলছি তো বলছি যে পরে কি করবা না করবা, বাচ্চা এখন ছোট, তুমি ঢুকে যাও, ঢুকে দেখো কি হলো। আমারও আবার মজা লাগলো যে এটা ফ্যামিলি প্ল্যানিং আবার নতুন কি জিনিস, আমি তো অত তখন আমরা জানি না, হয়তো খাওয়ার বড়িটা আমরা জানি কিন্তু এর বেশি তো আর জানি না। এবং এটার জন্য একটা ডিপার্টমেন্ট, একটা আলাদা বোর্ড, একটা প্রোগ্রাম শুরু হয়েছে। তখন তখনও তো ইস্ট পাকিস্তান চলছে, হ্যাঁ। তো আমি তখন জয়েন করলাম। তো জয়েন করে তখন ওই আমাকে আমাদের একজন ডেপুটি ডাইরেক্টর ম্যাডাম ছিলেন, উনি বললেন যে তোমার তো বসার জায়গা নেই, তুই আমার ঘরে, আমি টেবিল দিচ্ছি, তুই আমার ঘরে বস। ওইখানে বসলাম, বসে তারপরে যদিও মোবাইল টিম, কিন্তু আমাকে ওইভাবে মোবাইল টিমে যেতে হয়নি। তারপরে একজন আমাদের বড় আপা ছিলেন, উনি চলে গেলেন এমপিএইচ করতে। তো আরবান ক্লিনিক 4 নূরজাহান রোডে একটা ক্লিনিক খালি হলো, তখন উনি আমাকে আমাকে তখন ডাইরেক্টরেট বললো যে তুমি ওই আরবান ক্লিনিক 4 এর মেডিকেল অফিসার হও। তখন আমি ওই নূরজাহান রোডের কোনাতে যে আরবান ক্লিনিক 4 ছিল ওইটার মেডিকেল অফিসার হলাম। এর মধ্যে কিন্তু আমাকে আবার মিনিস্ট্রি আমেরিকা পাঠালো ট্রেনিং এর জন্য, 6 মাসের একটা শর্ট ট্রেনিং, যে যাও তুমি ফ্যামিলি প্ল্যানিং শিখে আসো, তুমি আরো কিছু ম্যানেজমেন্ট শিখে আসো, করে হপকিন্সে কিছু কোর্স, কিছু অডিট, কিছু ক্রেডিট এবং আরো কয়েকটা প্রতিষ্ঠানে যাওয়ার, ওইভাবে পুরো 6 মাসের প্ল্যান করে পাঠালো। এর মধ্যে কিন্তু দেশে যুদ্ধ লাগলো। আমরা 5 মাস শেষ করার পরে যুদ্ধ, তখন ইউএসএআইডি বলছে যে এখন তো এই যুদ্ধের মধ্যে তোমরা, আমরা 3জন মহিলা ছিলাম, 3জন ডাক্তার, 2জন ডাক্তার আপা, আমি। তো বলে যে এখন তো ফেরত দিতে পারছি না, তোমরা থাকো, আমরা তোমাদেরকে আরেকটু ট্রেনিং এর মধ্যে দিয়ে দিই। তো আরো কিছু ট্রেনিং আমাকে দিল, আমাকে কিছু ক্লিনিক্যাল ট্রেনিং দিল। ওইখানে হপকিন্সের পাশেই একটা কফল্যাক ক্লিনিক ছিল, ওখানে ওরা ফ্যামিলি প্ল্যানিং করতো, অ্যাবর্শনও করতো, নতুন নতুন কন্ট্রাসেপটিভ এগুলো ইন্ট্রোডাকশন করতো, আইইউডি তো ওদের তখন ওগুলো রিসার্চ প্রজেক্টের অংশ হিসাবে আমাকে ওই ক্লিনিক্যাল, যেহেতু আমি এমবিবিএস ছিলাম, আমাকে ওখানে ক্লিনিক্যালে ঢুকিয়ে দিল। তো আরো কিছু আমি তখন এই প্র্যাকটিক্যাল ট্রেনিং গুলো করলাম, করে তারপর স্বাধীনের আগে অক্টোবরে দেশে ফিরলাম। তো এই যে বাইরে যাওয়াতে যেটা আমার হলো, যে আমি তখন দেখলাম যে পৃথিবীটা কত বড়, পাবলিক হেলথের পৃথিবী কত বড়। আমি তখন জনস হপকিন্স স্কুল অফ পাবলিক হেলথ এসে দেখলাম, আরে পাবলিক হেলথ তো বিশাল, তো এই দিকে আমি যাব। ওই যে আমার একটা ইন্ট্রোডাকশন হয়ে গেল, আমার তখন ভীষণ টান লাগলো। আমি বললাম না, আমি তো মধ্যেখানে এসে গেছি, আমি তো এমপিএইচ করতে পারলাম না। আমি চেষ্টা করলাম যে আমি কি এমপিএইচ এ ঢুকতে পারবো কিনা, কিন্তু বললো যে তুমি তো মধ্যেখানে ঢুকতে পারবে না, তো তুমি অ্যাপ্লাই করো, নেক্সট ইয়ার অ্যাপ্লাই করো। তো দেশে তো স্বাধীন হলো, তখন নেক্সট ইয়ার অ্যাপ্লাই করলে তো আমাকে স্কলারশিপ কেউ দিবে না। কিন্তু আমি অ্যাপ্লাই করতে থাকলাম আর ফান্ডিং খুঁজতে থাকলাম। তখন আমি তারপরে আমি এমপিএইচ করতে আসলাম। তো ওই যে আমি পাবলিক হেলথের প্রতি আমার যে আকর্ষণটা তখনই হয়ে গেছিল, এবং তারপরে আমি ঠিক করেছি আমি এই পাবলিক হেলথ লাইনে আমি যাব। তো ফিরে গিয়ে কিন্তু আবার আমাকে আবার ডেপুট করলো, ওই ফ্যামিলি প্ল্যানিং এই ডেপুট করলো। ট্রেনিং সেন্টার ছিল, এফডব্লিউপি ট্রেনিং সেন্টার ছিল, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটার, এখন যেটা নিউপোর্ট, যে ওয়েস্টার্ন হাই স্কুলের কাছে আজিমপুরে, ওইখানে মেডিকেল অফিসার কাম লেকচারার। তো আমি লেকচারও দিতাম মেয়েদের সঙ্গে, আবার মেডিকেল অফিসার গিরিও করতাম। ওইটাই আমার প্রথম পড়ানো। আমি তার আগে ভয় পেতাম, নিজের উপরে ওই কনফিডেন্স ছিল কিনা আমি পড়াতে পারবো কিনা। ওইসব স্যারকে দেখতাম, আসিরুদ্দিন স্যার, আলম স্যার, ফিরোজা আপা এত সুন্দর সুন্দর বক্তৃতা দিচ্ছেন, আমরা কি ওদের মতো বক্তৃতা দিতে পারবো, ওই কনফিডেন্সটা ছিল না। কিন্তু আমি যখন এই এফডব্লিউপি দের ফ্যামিলি প্ল্যানিং পড়ালাম, গাইনি অবস্টেট্রিক্স পড়াচ্ছি, অ্যানাটমি ফিজিওলজি পড়াচ্ছি, আমি দেখলাম ভালোই তো পড়াতে পারি, ওরা তো বেশ এনজয় করছে আমার পড়ানোর ঢংটা বা পড়ানোটা। এটা তখন একটা কনফিডেন্স আলাদা চলে আসলো। তারপরে কিন্তু এই যে পড়ানোর যে স্পৃহা বা কথা বলার বা প্রেজেন্টেশনের, এটা কিন্তু ওটা আরো বাড়তেই থাকলো, এবং ওটা কনফিডেন্সের উপর আরো কনফিডেন্স আসতে থাকে। তবে একটা জিনিস, যে প্রিপারেশনটা খুব ভালো হতে হবে, যেটাই করি আমি ওইটা হতে হবে। তো আমি এই ফ্যামিলি প্ল্যানিং এ শুরু করার পরে আমার যে প্রফেশনাল যে অগ্রগতিটা হতে থাকলো, তার প্রত্যেকটা জিনিসে আমি নতুন, এবং প্রত্যেকটা জিনিস আমি এনজয় করেছি। হ্যাঁ, এইটা একটা বড় জিনিস হলো। তো এবং এগুলোর অনেক গল্প আছে। আমি যখন জয়েন করি তখন মেডিকেল অফিসারের মাইনা ছিল 325 টাকা। এমবিবিএস কোন মেডিকেল অফিসার ছিল না দেখে এমবিবিএস এর কোন স্যালারি, যদিও 500 টাকা পেত এমবিবিএস, অন্য অন্য পোস্টে গেলে যে 500 টাকা পাবে, কিন্তু মেডিকেল অফিসার যখন ঢুকলাম তখন 325। তারপরে যুদ্ধ শুরু হলো, যে না, আমি খবর টবর নিলাম যে না, বেসিক এডুকেশন যদি এটা হয় তাহলে বেসিক যেটা স্যালারি ওইটাই পাবে,
3 বার ফাইল হারিয়ে গেল, তারপরেও পেলাম। তো যুদ্ধ করা যখন শুরু হয়ে যায় তখন কিন্তু প্রতিটা ধাপেই কিন্তু শুরু করতে হয়, এবং যুদ্ধ এটা নিয়ে পরে আলাপ করব, বাট শুরু হয়ে যায় তখন থেকেই। যখন তুমি আত্মসচেতন একটা ব্যক্তি, নিজের মূল্যায়নটা তুমি নিজে করতে শেখো এবং অন্যকে করতে শেখাবে, তখন কিন্তু এই সংগ্রামটা তখন থেকেই শুরু হয়ে যায়। তো আমি এই ফ্যামিলি প্ল্যানিং এ এসে কিন্তু আজকে পর্যন্ত আমি মনে করি যে এটা এটা আমাকে আমার সৃষ্টিকর্তার একটা দিক নির্দেশনা ছিল, যার জন্য ভিতর থেকে আমি এটাকে পছন্দ করেছি, এবং তারপরে কখনোই আমি রিপেন্ট করিনি যে আমি ওই পথে কেন গেলাম। আমি সবসময় মনে করি যে ওটা একটা ভালো আমার ডিসিশন ছিল, যে আমি আজকে আমি যেখানে আছি, যে সন্তুষ্টির সঙ্গে আছি, সেটা আমার ওই ডিসিশন মেকিং এর উপরে অনেক অনেক নির্ভর করেছে। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ম্যামের কথা শুনে আমরা ইন্সপায়ার্ড হলাম যে আমরা আমাদের নিজেদের ক্যারিয়ার কিভাবে বাছাই করতে পারি, এবং ম্যাম যে বললেন যে সন্তুষ্টি থাকা, তারপরে এই জিনিসগুলো আমাদের অ্যাকচুয়ালি মাথায় রাখতে হবে। তো ম্যাম, এখন আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই ম্যাম। এই যে বাইরে আপনি গিয়েছেন বারবার, বিভিন্ন আকর্ষণীয় সুযোগ ছিল, আপনার সম্মানজনক অফার ছিল, বাইরেই সেটেলড হওয়ার হয়তোবা। তো ম্যাম, এত কিছু ছেড়ে আপনি বারবার আমাদের দেশেই ফিরে এসেছেন। তো ম্যাম, এটা আসলে আমাদের ভাবতে খুব অবাক লাগে, কারণ আমরা এখন কিন্তু দেখতে পাই যে দেশ ছেড়ে মানুষজন বাইরে একবার সেটেলড হলে সেখানেই অ্যাকচুয়ালি আমাদের এখানে অনেক ধরনের তর্ক বিতর্ক আছে, দেশে অ্যাকচুয়ালি সেরকম সুযোগ হয় না, এই ধরনের আরো ব্যাপার আছে। তারপর ম্যাম, আপনি যে এরকম বারবার আমাদের দেশের টানে চলে এসেছেন, তো ম্যাম এই ব্যাপারগুলো নিয়ে যদি একটু আমাদেরকে বলতেন। না, এটা একটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস সবার জন্যই, এবং সবাই আমাকে অনেক প্রশ্ন করেছে, আমি নিজের সঙ্গেও আমাকে অনেক জুঝতে হয়েছে। ধরো যে যখন আমি এমপিএইচ করলাম, আমি 78-এ আমেরিকা গেলাম, গিয়ে আমি এমপিএইচ করলাম, তখন পাথফাইন্ডার আমাকে এটাকে ফান্ড করেছিল। তারপর সেকেন্ড কোয়ার্টারে আমি বললাম যে আমি তো ডক্টরেট করতে চাই। তো বললো ঠিক আছে, তুমি সেকেন্ড কোয়ার্টারের, আমি ফার্স্ট কোয়ার্টারের রেজাল্ট দেখে তোমাকে, সেকেন্ড কোয়ার্টার রেজাল্ট দেখে তোমাকে নিয়ে নেবো। তো সেকেন্ড কোয়ার্টার রেজাল্ট দেখে তারা আমাকে অ্যাডমিশন দিয়ে দিল। তারপরেও আমি এমপিএইচ এর যে রিকোয়ারমেন্ট শেষ করলাম, ডিগ্রিটা নিলাম, কারণ আমি তো জানি না যে পরে আমাকে কেউ সাপোর্ট করবে কিনা, সেটা করলাম। তারপরে আমি জিআরপিএইচ এর জন্য, ডক্টরেটের জন্য আমি যে প্রিপারেশনটা দরকার, পরীক্ষা দেওয়া, প্রথম বছরের শেষে পরীক্ষা দেওয়া, তারপরে যে অ্যাডিশনাল কোর্স করতে হবে সেগুলো করা। আর হপকিন্স আমাকে তখন, হপকিন্সের আমি পপুলেশন ডাইনামিক্স ডিপার্টমেন্টে ছিলাম, ওই ডিপার্টমেন্ট আমাকে স্কলারশিপ দিল, যে তোমার ডক্টরেটের জন্য আমরা তোমাকে স্কলারশিপ দিলাম। তাহলে আমি ডক্টরেটের জন্য থেকে গেলাম। এটা এটা একটা বড় জিনিস। তারপরে যেটা হলো যে ওইটা যখন শেষ, এর মধ্যে আমার 2 সন্তান, 2টো মেয়ে, আর আমার হাজবেন্ড, ওরা আমেরিকা আসলো। আমার হাজবেন্ডও ডক্টরেট করার জন্য আসলো, ও ইঞ্জিনিয়ার। তো ওকেও আমি বললাম যে আমি যেহেতু ডক্টরেট করছি, তোমরা চলে আসো, তোমার ডক্টরেটটা তুমি করে নাও। তো ওরও ভর্তি হয়ে গেল ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ডে। তারপরে সে করতে থাকলো, কিন্তু ও যেহেতু একটু পরে আসলো, ওরটা শেষ হতে সময় লাগলো, কিন্তু আমারটা আগে শেষ হয়ে গেল। তখন আমি আমার এক বান্ধবীকে বললাম যে আমি এখন কি করবো, আমাকে আরো 2 বছর থাকতে হবে। তখন কিন্তু সরকারি চাকরি আর নাই, যেহেতু আমি ডক্টরেটের জন্য এগিয়ে গেছি, আমাকে 2 বছরের উপরে আর ছুটি দেয়নি, আমি চাকরি ছেড়ে দিয়েছি। আমার ডক্টরেটটা মোর ইম্পর্টেন্ট দেন চাকরি ওই সময়। তখন তখন যেটা হলো যে আমার এক বান্ধবী বললো যে সিডিসি তে ওরা একটা এপিডেমিক ইন্টেলিজেন্স সার্ভিসের ওরা একটা স্পেশাল প্রোগ্রাম আছে, যেখানে ডেভেলপিং কান্ট্রি থেকে রিসার্চারকে নিয়ে আসে, এপিডেমিওলজিস্ট এনে ওরা ওখানে ট্রেনিং দেয়। তাও আমাকে ব্রোশিওর একটা দিল, যে এই ব্রোশিওরে এই নাম আছে, তুমি ফোন করো। আমি ফোন করলাম, তা আমার ওটা বললো যে তুমি এসে ইন্টারভিউ দাও, দিয়ে হয়ে যাবে। আমি ওখানে ইন্টারভিউ দিলাম, দেওয়ার পরে আমার ওটা হয়ে গেল। ওটা একটা রকফেলার একটা হাই লেভেল ফেলোশিপ ছিল, যেটা ওরা ডেভেলপিং কান্ট্রি থেকে নিয়ে যেত, 2 বছর ট্রেনিং দিয়ে আবার ফেরত দিত। আমি তো তখন আমেরিকাতেই ছিলাম, আমি তখন বাল্টিমোর থেকে চলে গেলাম আটলান্টাতে। তো এই যে ওই ট্রেনিংটা আমার জীবনের জন্য, আমি বলবো যে সবগুলোই ইম্পর্টেন্ট, মানে এমপিএস ইম্পর্টেন্ট, ইআরপিএস ইম্পর্টেন্ট, কিন্তু ওই ইআইএস, এপিডেমিক ইন্টেলিজেন্স সার্ভিসটা, এটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল আমার লাইফে। ওইটাই আমাকে লাইফে দিক নির্দেশনা দিল, যে ওইখানে বসে আমি জানতে পারলাম ওদের একটা ডিভিশন অফ রিপ্রোডাক্টিভ হেলথ ছিল। ওই ডিভিশন অফ রিপ্রোডাক্টিভ হেলথেই আমার প্লেসমেন্টটা হলো, আর ওখানে আলাদা একটা ফ্যামিলি প্ল্যানিং ইভ্যালুয়েশন ছিল। তখন আমি চিন্তা করলাম ওই রিপ্রোডাক্টিভ হেলথ কাকে বলছে, কি ব্যাপার, কি জিনিস। এই তখন আমি দেখলাম একটা নারীর সারা জীবনের যে রিপ্রোডাক্টিভ হেলথ রিলেটেড যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোকে তারা অ্যাড্রেস করছে, এই সমস্যাগুলো সমাধান করছে, এই সমস্যার উপরে রিসার্চ করছে। ওদের রিসার্চ গুলো বেশিরভাগ আমেরিকা বেস ছিল, কিন্তু আমি ওখান থেকে যেটা শিখলাম সেটা হলো যে তখনই আমার মনে হয়েছে যে না, আমার দেশে তো ভীষণ দরকার। আমি যে যে নারীদের সঙ্গে কাজ করে এসেছি, যাদের সঙ্গে, তাদের লাইফে কত সমস্যা, তাদের ডেলিভারি হচ্ছে, মরে যায়, তখন তো ম্যাটারনাল মর্টালিটি এত হাই, ফ্যামিলি প্ল্যানিং শুধু আইইউডি, হ্যাঁ বড়ি আছে, তাও স্ট্যান্ডার্ড ডোজ, ওগুলো খেলে পারে বমি করতে থাকে, অনেক অসুবিধা হয়। আমি বললাম যে এই মেয়েগুলোকে কিভাবে বাঁচাবে মানুষ,
তো তখন ওখান থেকে আমি মনে হলো যে না, আমি এত পড়াশোনা করেছি, আমি দেশের জন্যই কিছু করবো। আর আমি অন্য কোথাও থাকলে তো হারিয়ে যাব, আমাকে কেউ মনে রাখবে না। কিন্তু আমি যদি দেশে গিয়ে কাজ করি, আমাকে চিনবে মানুষ। আর নিজের চেনা, নিজের সন্তুষ্টি, এটা একটা অনেক সুন্দর জিনিস। আমি যদি নিজের ভেতরে আমার সাহস না থাকে, আমি তো অন্যকে সাহস দিতে পারবো না। সুতরাং আমি যদি আমার নিজের মাটিতে দাঁড়াই, আমি যদি সেবাই করব, তাহলে আমার দেশের মানুষ কি দোষ করবো? আমি দেশের মানুষকে সেবা করবো। যেখানে আমি সম্মান পাবো, যেখানে আমি পরিচিতি পাবো, আর আমি যদি আমার দেশে পরিচিতি পাই, আমাকে বিদেশ পরিচিতি দিতে বাধ্য। ঠিক আমার ক্ষেত্রে তাই হয়েছে। আমি যে জিদ করে দেশে গেলাম, আমি হয়তো যেটা ইআইএস করার পরে ওদের একটা রিকোয়ারমেন্ট ছিল যে দেশে যাও, কিন্তু আমার আগে যত ইআইএস করেছে কেউ দেশে যায়নি, সবাই আমেরিকাতে থেকে গেছে। আই ওয়াজ দ্য অনলি ওয়ান যে কিনা বললো যে না, আমি দেশেই যাব। আমি তখন আমার 2 বাচ্চা, আমার হাজবেন্ড পিএইচডি করছে, আমার 2 বাচ্চাকে নিয়ে আমি কিন্তু দেশে চলে আসলাম। এসে ওখান থেকেই চাকরি ঠিক করে এসেছিলাম। আমি ফোর্ড ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার হিসেবে 2 বছর কাজ করলাম। কিন্তু আমি ডোনারে কাজ করবো না। আমার এটাও একটা ছিল যে আমি ডোনারে কাজ করবো না, আমি দেশি প্রতিষ্ঠানে কাজ করবো এবং দেশি প্রতিষ্ঠানকে আমি আরো ভালো করে প্রতিষ্ঠিত করবো। এটাও একটা আমার জিদ ছিল। কেন জিদ ছিল? আমি দেখেছিলাম যে ডোনারে কাজ করলে কি হয়, বিদেশিরা যতই বয়সেরই থাকুক তারাই প্রাধান্য পায়। আমাদের দেশি মেয়ের, আমাদের চেহারার, আমাদের শাড়ি পরা, আমাদের সালোয়ার কামিজ পরা মেয়েদেরকে একটা বিদেশের, বিশেষ করে উন্নত দেশে একটা অধিষ্ঠিত জায়গায় বসতে অনেক বেশি কষ্ট করতে হয়। তার অর্ধেক কষ্ট করলে তুমি দেশে অনেক 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 কন্ট্রিবিউট করতে পারবে, অনেক গেইন করতে পারবে, এবং তখন কিন্তু বাইরের লোকও তোমাকে ঠিকই রেকগনিশন দেবে। তুমি যখন কাজ করবে, তুমি যখন তোমার কাজের আউটপুট বের হয়ে আসবে, মানুষ দেখতে পারবে, তখন কিন্তু, এবং সেটা আমার ক্ষেত্রে আমি বলবো যে খুবই প্রযোজ্য হয়েছে। এটা যখন আমি রিপ্রোডাক্টিভ দেশে ফিরে গেলাম, আমি এসে ফোর্ড ফাউন্ডেশনের পরে আবার এর মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক আমাকে কাগজ পাঠালো যে তুমি এখানে দরখাস্ত করো, আমাদের লং টার্ম কনসালটেন্ট দরকার। আমি দরখাস্ত করে, আমি নিজের মনে যখন মেইলে এসছে, আমি দরখাস্ত করি না, কি ক্ষতির তো কিছু নাই, একটা জায়গায় একটা বুড়ি তো ছোঁয়া হবে, যেতে তো পারবো একটুখানি। তো আমি করলাম। ওদের আবার একজন এক্সপার্ট আসলো সোনারগাঁয়ে, বললো হালিদা আসো, আমরা একটু কথা বলি। আমাকে ইন্টারভিউ করলো, হয়ে গেল। এদিকে আমি সরকারি একটা প্রতিষ্ঠানে কিন্তু ইন্টারভিউ দিয়েছি, আধা মানে কোয়াসি গভর্নমেন্ট বলা হয়, বাংলাদেশ ফার্টিলিটি রিসার্চ প্রোগ্রাম। ওরা ডিরেক্টর চাচ্ছিল, যেটার বোর্ডের চেয়ার ছিলেন সেক্রেটারি হেলথ। আমি দিলাম, আমি শুনেছি যে আমার হয়ে গেছে, মানে আমি সিলেক্টেড হয়েছি। এর মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকেরটা আসলো, তো আমি ওয়ার্ল্ড ব্যাংকে চলে গেলাম। আমি বললাম যে স্যার দেখি, ইন্টারভিউ কার্ডটা আসতে তো সরকারি ব্যাপারে একটু হয়তো সময়ও লাগতে পারে। তো আমি চলে গেলাম। ওখানে যাওয়ার পরে তখন আমি, ওটা একটা বিরাট ট্রেনিং ছিল আমার জন্য, যার জন্য আমি ওই সুযোগটা ছাড়তে চাইনি। মানে ওটা তখন বিভিন্ন দেশের প্রোগ্রামকে, ম্যাটারনাল চাইল্ড হেলথ স্পেশালিস্ট ছিলাম আমি, তো এবং ফ্যামিলি প্ল্যানিং স্পেশালিস্ট। সুতরাং ওই দেশগুলোতে গিয়ে, আমি আফ্রিকান কয়েকটা দেশের কান্ট্রিতে গিয়ে তাদের প্রোগ্রাম গুলো দেখার আমার সুযোগ হয়েছিল, রেকমেন্ড করার সুযোগ হয়েছিল, এবং অনেক সিনিয়র লোকজনের সঙ্গে আমার কাজ কর। তখনও তো আমি কম বয়স, তখন বেশি না, 41 টার্ন হবো। তো তখন ওই সুযোগটা আমার বিরাট জন্য। কিন্তু সমস্যা হলো যে আমি এখানে ইন্টারভিউ দিয়ে গেছি। আমি আমার সঙ্গে সেক্রেটারি স্যারের ওয়ার্ল্ড ব্যাংকের একটা মিটিং এ দেখা। মোস্তফা স্যার বললেন, ডক্টর হালিদ আপনি এখানে, আপনাকে তো আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আসছি। আমি বললাম, স্যার চিঠি তো আসেনি, চিঠি আসলে আমি ঠিকই চলে যাবো, এখানে এসছি অল্প সময়ের জন্য, শর্ট টার্মের জন্য। তারপরে চিঠি যখন আসলো, আমি ঠিকই চলে গেলাম। আমি এদেরকে বললাম, তুমি কি 5 বছরের অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে আমাকে? বলে কি না, পারবো না, 2 বছরও পারবো না। আমি বললাম তাইলে যাই, আমি আমি দেশেই যাব, আমি জায়গাটা যেটা ঠিক করেছি ওখানেই আমি গিয়ে বসবো। ঠিকই তাই করলাম, ঠিকই ফিরে আসলাম। আমি আমি বিএফআরপি ডাইরেক্টর হলাম। ওটা ফান্ড করতো এফএইচআই, ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনাল, এবং ইউএসএআইডি পার্টলি। তারপর ওইটাকে কিন্তু আমি তখন একটা ন্যাশনাল ইনস্টিটিউট হিসাবে তৈরি করলাম। ওটা ওটা নিয়েও একটু আমি বলতে চাই সামনে। তো এই এই ফিরে আসাটা এখনো আমি মনে করি যে ওটা ওর সব থেকে ভালো ডিসিশন হয়েছে। যেমন ফ্যামিলি প্ল্যানিং যাওয়াটা ডিসিশন, পাবলিক হেলথ যাওয়াটা, তেমনি আমার দেশে ফিরে আসাটা। আমি যদি ওখানে থাকতাম হারিয়ে যেতাম, তোমরা আজকে আমার নাম জানতো। হ্যাঁ, হালদাপা কোথায় আছে, ওইখানে আছে, ওয়ার্ল্ড ব্যাংকের নাম জানতো, হালিদা আপার নাম জানতো। এর মধ্যে তফাৎ আছে। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম খুব গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিয়েছেন আমাদের মতো ইয়ং জেনারেশন, যারা হচ্ছে খুব মানে একটা ফ্যাসিনেশনে ভুগি যে হ্যাঁ বাইরে গেলে হয়তো বা আমাদের জন্য জীবনটা সেটেল, অনেক হচ্ছে ওখানে অনেক সুবিধা, অনেক কিছু ওয়েট করছে। বাট আশা করছি ম্যাডামের কথা শুনে আমরা আমাদের দেশের জন্য কাজ করতে পারবো ইনশাআল্লাহ। ম্যাম এখন আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনি যেমন এই 1987-এ যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ ফর প্রমোশন অফ
এসেনশিয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ টেকনোলজিস এটা প্রতিষ্ঠা করেছিলেন। এবং 1987 সাল মানে এটা তখন এমন একটা সময় ছিল যখন মানুষ এই জিনিসগুলো নিয়ে এই যে এত জানে না। আপনার কথার মধ্যে আমরা ম্যাডাম এটা চলে এসেছে। তারপর ম্যাম তখন এই কাজগুলো করতে গিয়ে আপনারা কি ধরনের চ্যালেঞ্জ বা কি ধরনের সমস্যা ফেস করেছেন যদি এগুলো নিয়ে একটু যদি বলেন। আচ্ছা, এটা যেটা হলো যে বিএফআরপি একটা ছোট প্রোগ্রাম ছিল, তো কিন্তু আমার সবসময় একটা ছিল যে আমি আমি সরকারের কাছাকাছি কাজ করব এবং আমি মায়ের স্বাস্থ্য নিয়ে কাজ করব, নারী স্বাস্থ্য নিয়ে কাজ করব এবং রিপ্রোডাক্টিভ হেলথের ওরিয়েন্টেশনটা নিয়ে এসেছি। এবং বিএফআরপি যেটা করছে সেটাও ফ্যামিলি প্ল্যানিং, নারীর স্বাস্থ্য নিয়ে। কিন্তু আমাকে এটাকে এই প্রোগ্রামের মধ্যে বসে থাকা হবে না, আমাকে একটা বড় ইনস্টিটিউট, তখন না নিপট একটা ইনস্টিটিউট ছিল, বিএমআরসি একটা অর্গানাইজেশন ছিল। তো আমি আমি কিন্তু ওনাদেরকে বললাম যে আমাকে হয় বিএমআরসি এর সঙ্গে দিয়ে দেন, না হলে নিপটের সঙ্গে দিয়ে দেন, আমি তাহলে আরেকটু বড় করে একটা কিছু করি, ছোট প্রোগ্রাম চালিয়ে তো হবে না। তো তৃতীয় আমার অপশন ছিল যে আমাকে তাইলে আলাদা একটা ইনস্টিটিউট করতে দেন, যদি না দেন ওদের সঙ্গে তাহলে আলাদা। তখন ওই আমার যারা বোর্ডে যারা ছিলেন তারা যে কোনো কারণেই হোক ওনারা বললেন যে ঠিক আছে তুমি আলাদা করে ইনস্টিটিউট করো। তখন কিন্তু এই ইনস্টিটিউটটা একটা কোয়াসি গভর্নমেন্ট মানে মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা হিসাবে তখনকার প্রেসিডেন্টের সিগনেচারে রেজলিউশন হয়ে এটা তৈরি হলো। এবং এটার আমার 17 জনের বোর্ড মেম্বার ছিলেন, তার মধ্যে সরকারি ছিলেন প্রায় 5 জন, আর প্রফেশনাল ছিলেন কিছু, ইনস্টিটিউট ছিল, এবং হেলথ সেক্রেটারি ছিলেন আমার চেয়ার। আমরা যে প্রতি 3 মাস পর পর যে কাজগুলো করতাম, রিসার্চ গুলো করতাম, সেটা কিন্তু হেলথ সেক্রেটারির সামনেই প্রেজেন্টেশন হতো এবং উনি আসতেন আমার অফিসে এসে উনি ওই মিটিং চেয়ার করতেন। উনি কিন্তু কখনো আমাকে বলেনি যে তুমি মিনিস্ট্রিতে আসো। উনি ওই গাড়ি নিয়ে আমার ভাড়া করা ইনস্টিটিউটে এসে বসে উনি উনি শুনে গেছেন এবং সব মেম্বাররা এখানে এসেছেন। আমাদের কে চৌধুরী স্যার ছিলেন, বিআইডিএস ছিল, দুটো মেডিকেল কলেজ ছিল, মানে মিটফোর্ড মেডিকেল কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজের গাইনি রিপ্রেজেন্টেটিভ, মানে বেশ অনেক নাম করা নিপসামের রিপ্রেজেন্টেটিভ ছিল। এদেরকে এদেরকে যে আমি 3 মাস পর পর আমার অফিসে নিয়ে আসতে পেরেছি, ইনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতেই লেগে যায় 1 মাস। সেখানে ওনারা এসছেন এবং আমি কি কাজ করছি সেটাকে আমি প্রেজেন্ট করার সুযোগ পেয়েছি। আমি যখন কাজ করছি তখন কিন্তু কম্পিউটার হয়নি তখনও ভালো করে, তখনও ট্রান্সপারেন্সি দিয়ে ওই ওভারহেড প্রজেক্টর দিয়ে আমি প্রেজেন্টেশন করতাম। কিন্তু তারপরে আসলো, আমি তখন যখন ইনস্টিটিউটটা হয়ে গেল তখন ইনস্টিটিউটটাকে আমি তখন গ্রো করানো শুরু করলাম এবং ফান্ডিং আসলো, বিভিন্ন ডোনার, সিডা আমাকে ফান্ড করলো থ্রু ওয়ার্ল্ড ব্যাংক, আগে সরাসরি করেছে, তারপরে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে ইউএনএফপিএ ফান্ড করলো, আমাকে ডব্লিউএইচও ফান্ড করলো। এই যে আমি রিপ্রোডাক্টিভ হেলথ এবং নারীর স্বাস্থ্য নিয়ে কাজ করা যখন শুরু করলাম, তখন কিন্তু সারা পৃথিবী জানলো এই বাংলাদেশে একজন মহিলা, একজন ডক্টরেট, একজন এমবিবিএস ডাক্তার, সে কিন্তু নারী স্বাস্থ্য নিয়ে কাজ করছে এবং ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কাজ করছে। এই এই জিনিসটা কিন্তু তখন সারা পৃথিবীতে মোটামুটি যারা 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 ডোনার, যারা এগুলোকে প্রমোট করছে তাদের কাছে। আমি কিন্তু এই 20 বছর ধরে ডাব্লিউএইচওর এহেন কমিটি নাই যেটা মা ও শিশু স্বাস্থ্যের সঙ্গে জড়িত, বর্ষান থেকে শুরু করে তারপরে টাস্ক শিফটিং, যেমন আমরা প্যারামেডিক দিয়ে অনেক কাজ করাই, এই যে টাস্ক শিফটিং এর প্রমোশন, এগুলো কন্ট্রাসেপটিভ সেফটি এন্ড এফিকেসি, এমইসি ক্রাইটেরিয়া, এই যে বদল হতে থাকে ফ্যামিলি প্ল্যানিং এর রিকোয়ারমেন্ট গুলো, এইসব কমিটির মধ্যে কোনোটা 5 বছরের টাস্ক ফোর্স, কোনোটার কোনো শেষ নাই, কোনোটা অল্প সময়ের জন্য রিপোর্ট লেখা বা রিভিউ করা, এমন এগুলোতে কিন্তু ডব্লিউএইচও আমাকে ডাকতো এবং বছরে আমি গড়ে 2 বার করে গেছি, অন্তত 2 থেকে 3 বার। তারপর আইপিপিএফ আমাকে ডাকলো, আইপিপিএফ তাদের ইন্টারন্যাশনাল মেডিকেল অ্যাডভাইজারি প্যানেল আছে, সেখানে ওরা এই ফ্যামিলি প্ল্যানিং, মায়ের স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, এগুলো নিয়ে এরা সব, তখন আবার ওই নামটা গেল যে হালিদা ওখানে আছে এবং শি ইজ ওয়ার্কিং ইন দিস এরিয়া, তাকে বানাও। আমি দুটো বিদেশি প্রতিষ্ঠানের বোর্ডে ছিলাম, একটা হলো এফএইচআই, ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনাল, 14 বছর ছিলাম তাদের বোর্ড মেম্বার। পাথ বলে একটা অর্গানাইজেশন সিয়াটেলে, তাদের বোর্ড মেম্বার ছিলাম টোটাল 9 বছর, তার মধ্যে 5 বছর ছিলাম ওদের চেয়ার। তো এই যে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু আমি দেশে এই ফিল্ডে কাজ করেছি, মা শিশু, আমি শিশু স্বাস্থ্য নিয়ে অত বেশি কাজ করিনি, কিন্তু মায়ের স্বাস্থ্য নিয়ে কাজ করেছি, নারী স্বাস্থ্য নিয়ে কাজ করেছি, অ্যাডোলেসেন্ট হেলথ এবং ফ্যামিলি প্ল্যানিং, এবং এইগুলোর সঙ্গে জড়িত যেসব জিনিস আছে সেগুলো নিয়ে আমি কাজ করেছি। সরকারি সেবা দেওয়া, সেবার মান উন্নয়ন করা, এই অ্যাডোলেসেন্ট নিউট্রিশন, যেগুলো আমি দেখেছি যে দেশে জানা দরকার, সমস্যা আছে,
এগুলো সম্বন্ধে আমাদের যেমন টিবিএ ট্রেনিং হতো তখন ডেলিভারি করাবার জন্য। আমাকে ওয়ার্ল্ড ব্যাংক বললো যে হালিদা আপা, আপনি আমাদের একটা কম্প্যারিজন করে দেন ট্রেন টিবি আর আনট্রেন টিবি এর মধ্যে পারফরমেন্সের কি ডিফারেন্সটা, এটা আমাকে একটা করে দেন। ওরা আমাকে টাকা দিল, আমি এটা করে দিলাম। তো এই ধরনের জিনিসগুলো, এবং এগুলো যতই যেটা করেছি ততই আমরা শিখেছি, ততই এটা কাজে লেগেছে। এবং এই এই কাজগুলো করার জন্যই কিন্তু তখন আমাকে অনেক জায়গায় ডাক আসতো। সাউথ আফ্রিকাতে ডাক আসতো, মিডওয়াইফারি কনফারেন্সে ডাক আসতো, তারপরে এখানে আসো, তুমি প্রেজেন্ট করো তোমার অবজারভেশন। তো এই যে কাজ করার সঙ্গে যে পরিচিতি, রিকগনিশন, এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট। তুমি কাজ করবে মনোযোগ দিয়ে, তুমি, এবং এটা আমরা যেমন আমরা সব ধর্মেই আছে, তোমার নিয়তটা কি, তোমার ইচ্ছাটা কি, তুমি কাকে সেবা দেওয়ার জন্য কাজ করছো। আমি তো আছি, হালিদা তো আছে, হালিদাকেও আমি সেবা করছি, কিন্তু আমি আরেকজনের সেবার মাধ্যম দিয়ে আমি নিজেকে সেবা করছি। আরেকজনকে, আমি যদি তোমাকে ভালো না বাসি, আমি নিজেকে তো ভালোবাসতে পারবো না। আবার নিজেকে যদি ভালো না বাসি, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। সুতরাং এই দুটোর সম্পৃক্ততা খুব কাছাকাছি, এই দুটোকে সেপারেট করতে পারবো না। তো ক্যারিয়ার, চাকরি, তুমি কি করছো, আর নিজের ডিসিশন মেকিং, এটাও খুব ইম্পর্টেন্ট। তুমি তুমি যে নিজের নৌকার হাল ধরে বসছো, নিজের স্টিয়ারিং ড্রাইভিং সিটে বসছো, ড্রাইভার সিটে বসছো, নিজের স্টিয়ারিং নিজে চালাচ্ছ, এই শক্তিটা নিজের থাকবে। এবং এই শক্তিটা যখন থাকবে তখন দেখবে গাড়ি তোমার ইচ্ছা মতোই চলছে। তোমার ক্যারিয়ার বলো, তোমার সংসার বলো, তোমার কর্মক্ষেত্র বলো, মানুষ সবই বুঝতে পারে। মানুষকে লুকাবার কিছু নাই। তুমি যাকে ভালোবাসবে সে তোমাকে বুঝতে পারবে যে তুমি তাকে ভালোবাসবে। সেটা তোমার কর্মী হোক, সেটা তোমার স্টাফ মেম্বার হোক, যেটা তোমার ফ্যামিলি হোক, ওই 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 টানটা, ওই ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা যদি মনে করি যে একটা ভালো কাজের বরকত আছে, তুমি এই যে মানুষের জন্য মায়া করছো, ভালোবাসছো, তার জন্য কাজ করছো, তার জন্য তুমি রিসার্চ করছো, তাকে প্রমোট করার জন্য তুমি সরকারের কাছে দাবি করছো, সরকারের কাছে অ্যাডভোকেসি করছো, এগুলো সবই তো ভালো কাজের নিয়ত। এই নিয়তটা যখন তোমার কাছে ঠিক থাকবে, তখন কিন্তু তোমার তোমার সবকিছুর মধ্যেই একটা বেনিফিট আসবে। আমি যদি ইংরেজি ভাষায় বলি, তো তুমি ও বেনিফিটেড হবে, তুমিও বেনিফিটেড হবে, দেশও বেনিফিটেড হবে। তো এই অনেকগুলো জিনিসকে সমন্বয় নিয়ে যখন তুমি পথ চলবে, তখন ওই পথের কিন্তু অনেক লাভ আছে। আমি একটু অন্যদিকে চলে গেলাম, বাট আজকে আজকে রিয়েলাইজেশনটা, এটা খুব ইম্পর্টেন্ট, এবং ওই রিয়েলাইজেশন ধাপে ধাপে খুব ইম্পর্টেন্ট। আমি অনেক মেয়েকে ট্রেনিং দিয়েছি। বারকটের কথা যখন বলি, তখন নতুন নতুন এই যে যেটাই বলছিলাম, যে আমি নতুন করে কাজ করছি, নতুন করে রিকগনিশন পাচ্ছি, দেশের ভেতরে পাচ্ছি, দেশের বাইরে পাচ্ছি। যাদেরকে আমি ট্রেনিং দিচ্ছি, আমার একটা জিদ ছিল যে আমি অনেক মানুষকে ট্রেনিং দিব, আমি মানুষ তৈরি করব। যে মেয়েগুলো ঘরে বসে আছে, ইন্টারভিউয়ার লাগে, আমি যেহেতু রিসার্চ করতে, আমার অনেক ইন্টারভিউয়ার লাগে, সব নারী ইন্টারভিউয়ার না, তাদেরকে আনতাম, তাদেরকে রিপ্রোডাক্টিভ হেলথ শিখাতাম, তাদেরকে ভালো করে লেকচার দিতাম, যাতে তারা কোনোদিন না ভুলে, এবং তারা যখন ফিল্ডে যাবে তখন তারা এটার উপরে কাজ করবে, যে সাবজেক্টের উপরে। কিন্তু তারপরে আমি দেখেছি কি খুব মজার, তারপরে আমি ওদেরকে রিপিট নিতাম না। আমি বললাম, তুমি এই রিসার্চের পরে দ্বিতীয়বার আমার কাছে আসবে না, তুমি অন্য জায়গায় চাকরি খুঁজে নিবে। আমি তোমাকে ট্রেনিং দিয়ে দিয়েছি, আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছি, ইউ ডোন্ট কাম ব্যাক। কারণ আমি অন্য মেয়েকে ট্রেনিং দিব, ওই জায়গাতে আমি নতুন মানুষ নিব, নতুন মানুষকে ট্রেনিং দিব, এবং সে তার নিজের রাস্তা খুঁজে নেবে। ওটা একটা গর্ব ছিল আমার। আমি যদি ট্রেনিং দিতে পারি, আমি যদি ওকে সার্টিফিকেট দিতে পারি, আমার এখানে যদি চাকরি করে সে একটা রিসার্চে, এরপরে ওকে পড়াতে হবে না আমার। এবং আজকে আমি জানি না কে কোথায় আছে, কিন্তু এই মেয়েগুলো সবাই খুব ভালো ভালো জায়গায় আছে। অনেকে আইসিডিডিআরবির একটা উপরের লেভেলে চলে গেছে, কি আরো আরো ভালো ভালো জায়গায় আছে। খোঁজ নেই না, খোঁজ নেওয়ার সুযোগ হয় না, জানি না। ওরা যদি আমাকে খোঁজ দেয় তাহলে আমি খোঁজ পাবো। কিন্তু আমি জানি যে বেশিরভাগই আমাদের এখানে কাজ করেছে, ট্রেনিং নিয়েছে, এবং তারপরে খুব ভালো ভালো জায়গায় তারা ধীরে ধীরে এখানে বসেও দেখেছে যে আমাকে উপরে উঠতে হবে। এই যে ম্যাডাম ম্যাডাম আজকে এখানে আসলো, তবে সেও তো একটা মহিলা, যদি সেটাও তার যদি ইন্সপিরেশন হয়, আমি মনে করি এটাও আমার জীবনের একটা, এই ইন্সপিরেশনটাও ইম্পর্টেন্ট। আমিও তো আরেকজনকে দেখেই, আমার মাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে, আরেকজনকে দেখেই তো হয়েছে যে না, উনি যদি পারে আমি পারবো না। আমার মেয়ে এগুলো বলতো, ম্যাডাম যদি পারে আমি পারবো না। তাহলে এই যে তার ইন্সপিরেশনটা, এটা একটা বিরাট বড় জিনিস। এটা আমার অজান্তেই হয়, জানতেও হয়, আমি ক্লেমও করি যে না, তোমাদেরকে অনেক এগিয়ে যেতে হবে, তোমাদেরকে অনেক পড়াশোনা করতে হবে, ভালো ভালো জায়গায় চাকরি করতে হবে, এবং চাকরি করতে হবে, ঘরে বসে থাকতে পারবে না। তো এই এই যে মানুষ তৈরি করা, এবং যারা যারা স্পেশালিস্ট লেভেলে আছে এখন, প্রফেশনাল, ধরো ডাক্তার যারা এসছে, আমি কিন্তু ফোর্থ থেকে একটা অনেক বড় গ্রান্ট নিয়ে এসেছিলাম,
যে গ্রান্টটা আমি বারপাটকে দিয়েছি অ্যাজ অ্যান এন্ডাওমেন্ট গ্রান্ট, আজকে পর্যন্ত সেটা আছে। সরকারের সঙ্গে যে চুক্তি আছে যে এন্ডাওমেন্টকে তুমি ভাঙতে পারবে না, এটার থেকে যেটা ইন্টারেস্ট হবে ওটা দিয়ে তুমি প্রতিষ্ঠান চালাবে। সেই সঙ্গে আমাকে ফোর্ড যখন চলে গেল, আমি যেহেতু ফোর্ডের প্রোগ্রাম অফিসার ছিলাম, আমাকে ওরা অনেকগুলো আহ, টাকা দিয়ে গেল, যেটা দিয়ে আমি স্কলারশিপ দিয়ে আমার অনেক স্টাফকে বিদেশে পড়িয়েছি। কাউকে হপকিন্সে পড়িয়েছি, কাউকে আমি থাইল্যান্ডে পড়িয়েছি। এরকম বেশ কয়েকজন যারা আজকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত আছে এবং ভালো ক্যারিয়ার করছে। এবং বড় বড় অল্প পয়সা থাকলেও আমি ডাক্তারদের নিয়ে আসতাম যে তুমি আমার এতটুকু মাত্র পয়সা আছে, আমি ফেরত দিব না সরকারকে, আমি একটা রিসার্চ মেথোডোলজি কোর্স নিব, কি আমি একটা প্রপোজাল ডেভেলপমেন্ট কোর্স নিব, তুমি 10 দিন আসো, 10 দিন আমার লেকচার নিবে, আর একটা ছোট হলেও 2 পৃষ্ঠা হলেও প্রপোজাল ডেভেলপ করবে, এটা নিয়ে দেন ইউ গো অ্যান্ড লুক ফর মানি। মানে এইটাই করেছি আমি। ওই বারপাটটা হলো আমার প্ল্যাটফর্ম, মানুষ তৈরি করার প্ল্যাটফর্ম। সত্যি সত্যি কাজ না করলে, তুমি না রাঁধলে তো রাঁধুনি শিখাতে পারবে না, তো তোমাকে তো কাজ করতে হবে যেখানে তুমি মানুষকে ট্রেনিং দিতে পারবে। একটা প্ল্যাটফর্ম থাকতে হবে যেখানে তুমি ক্লেম করবে যে না, আমার এখানকার কাজ করার লোকজন আমার শিখেছে, জানে। আমার আমার একজন খুবই ছোট ইয়াং একটা প্রফেশনাল, ওদেরকে একবার ব্যাংককে পাঠালাম যে যাও, ব্যাংককে একটা মিটিং হচ্ছে, তোমরা যাও। 2 জন গেল, ফিরে এসে বলে ম্যাডাম খুব মজার জিনিস। কি বলো? তো বলে যে আমরা যখন কমেন্ট করছি কোনো একটা, তো কমেন্ট করছি আমার মতো করে, আমি যা শিখেছি এই অফিসে, আমরা এখানে বারপাটে যেটা শিখেছি কমেন্ট করছি। তো ওরা আবার আমাদের কাছে দ্বিতীয়বার আসে যে তুমি কোথা থেকে এসছো, তুমি কেমন করে এই কমেন্ট করছো। মানে তার কমেন্টটাই এত আমি বলবো যে অ্যাপ্রোপ্রিয়েট, যে এবং অন্যরকম দেন আদার্স, যে তাকে জিজ্ঞেস করছে যে তুমি কোথা থেকে এসছো এবং এই কমেন্ট তুমি কেমন করে করলে। তো এই যে এটা একটা বিরাট সন্তুষ্টির ব্যাপার আমার জন্য, তাহলে তো আমি শিখিয়েছি, তাহলে তো সে ওই শিক্ষাটাকে নিয়ে আরেক জায়গাতে গিয়ে তার জন্য প্রশংসা কুড়াতে পেরেছে, এবং তার প্রশংসা কুড়ানো মানে আমার প্রশংসা। তো এইটা একটা বিরাট সন্তুষ্টি আমার সারা জীবনের জন্য। এবং বারপাটে যে 17 বছর ছিলাম, এটা আমার 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 জন্য একটা বিরাট বড় পাওয়া। আমার এক্সপেকটেশন ছিল যে সরকার এটাকে নিয়ে নিবে, কিন্তু সরকার ওইভাবে এটাকে ইনস্টিটিউট করে নেন নাই। সরকারই চালাচ্ছে এখন, যেহেতু কসি গভর্নমেন্ট। কিন্তু এটা কিন্তু আমি চলে আসার পরে এটার আর শ্রীবৃদ্ধা হয়নি, কেন ওটার জন্য যেটা দরকার ছিল সেটা সেটা আমি দেখি। এবার গিয়ে আবার যদি সেক্রেটারি সাহেবের সঙ্গে কথা বলি যে এটাকে আপনি, যে প্রফেশনাল লুক ছিল সেটাকে আপনি আবার দেওয়ার চেষ্টা করবো আমি। এনিওয়ে আছে, এটা জি এখনো ম্যাম, বেঁচে আছে, ধন্যবাদ। কিন্তু ঢুকে ঢুকে বেঁচে আছে। এই লিডারশিপ জি লাগে। ম্যাম, আমি আপনার এই কাছে পর্যায়ে এই পর্যায়ে একটা কথাই বলতে চাই যে তোমার যে কোনো গাড়ি চালাতে হলে প্রশিক্ষিত ড্রাইভার লাগে। ড্রাইভিং লাইসেন্সটা ইম্পর্টেন্ট কেন, যে না তুমি তুমি সেফলি ড্রাইভ করবে এবং তুমি গন্তব্যস্থলে ঠিক মতো ভাবে পৌঁছাবে। সুতরাং যে কোনো ইনস্টিটিউট বলো, যে কোনো প্রতিষ্ঠান বলো, ওই প্রতিষ্ঠানটা চালাবার জন্য যে ধরনের শিক্ষা দরকার, যে ধরনের ট্রেনিং দরকার, যে ধরনের কমিটমেন্ট দরকার, ওই ব্যক্তিটা যদি ঠিক চেয়ারে না বসে তাহলে ওই প্রতিষ্ঠান চলে না। হ্যাঁ, জি ম্যাম, এটা আমার শিক্ষা। হ্যাঁ, ধন্যবাদ। জি ম্যাম, আপনার সারা জীবনের নলেজ গুলো মনে হচ্ছে, যেভাবে আপনি বলছেন, মনে হচ্ছে আমাদের কাছে যে কতটা ভালো লাগছে, কতটা উপকৃত হচ্ছি। এবং আশা করছি এই লাইফটা যারা দেখছেন সবাই নিশ্চয়ই ম্যামের মতো করে চিন্তা করছেন যে ম্যাম পারলে আমরা কেন পারবো না। এই যে ইন্সপিরেশন, এই যে নিশ্চয়ই। ফ্লোটা, তো এটা আমাদের জন্য সত্যি একটা হিউজ একটা অ্যাচিভমেন্ট। তো আবারও থ্যাঙ্কস ম্যাম। তো ম্যাম, এই পর্যায়ে আমি আরেকটা কোয়েশ্চেন করতে চাই। এই আপনি ক্যারিয়ারের শুরুতে ম্যাম আমাদের দেশের হচ্ছে এই নারী স্বাস্থ্যের যে অবস্থা দেখেছিলেন, এবং এত বছর পরে এখন আমাদের দেশের অবস্থা যদি একটু কম্পেয়ার করেন আপনি, মানে কি কেমন আপনার কাছে মনে হচ্ছে? আমরা কতটা উন্নতির পথে আছি, নাকি এখনো কি কি ল্যাকিংস আছে, এগুলো নিয়ে যদি একটু আলোচনা করেন। আমি যদি ওই সময়টা দেখি, ওই সময়টার সঙ্গে তুলনা করি, সব সব দেশেই একটা সময় থাকে যেখানে সব মৃত্যুর হার বেশি থাকে। শিশু মৃত্যু বলো, মাতৃ মৃত্যু বলো, তুমি যে কোনো জিনিসই বলো। সায়েন্সও ইমপ্রুভ করেছে, সায়েন্স এগিয়ে গেছে, ইন্টারভেনশন এগিয়ে গেছে। আমরাও আমাদের দেশে কিন্তু এসছি। তোমরা যদি ল্যান্ডসেটের আর্টিকেল কখনো পড়ো এটার উপরে, এই পাবলিক হেলথ অ্যাচিভমেন্টের উপরে, তোমার দেখবে যে একটা প্লুরালিজম আমাদের মধ্যে আছে। মানে আমি আমি প্লুরালিজম বলতে কি, অনেক কিছু এলোপাথারি আছে। হ্যাঁ, এলোপাথারি বলতে একেবারে সিস্টেমের মতো, হ্যাঁ আমেরিকা এরকম ভাবে ধীরে ধীরে উঠে গেছে, ব্রিটিশ এভাবে ধীরে ধীরে, ইউরোপ এইভাবে উঠে গেছে। 100 বছরের ইতিহাস, ওদের 100 বছরের যেটা ইতিহাস, আমরা কিন্তু 30 বছরে সেটা। কারণ সায়েন্স এন্ড টেকনোলজি ওয়াজ অ্যাভেলেবল, এবং আমাদের দাতা সংস্থাও হেল্প করেছে। আমাদের সরকারেরও একটা কমিটমেন্ট এসছে যখন আমরা বাংলাদেশ হলাম,
তারপরে তো তার কমিটমেন্ট একটা আসবেই, যে আমার এই কমিটমেন্টের জন্য তখন তখন তার আসবে। তো এই সবকিছু মিলিয়ে এবং আমাদের মানুষগুলোকে যদি আমরা সুস্থভাবে অ্যাডভোকেসি করতে পারি, সেবা দিতে পারি, আমাদের মানুষরা কিন্তু শোনে। আমরা যদি সেবাটাকে সঠিকভাবে নিতে, এই যে আমাদের, আমরা যে বলি যে আমাদের কলেরার ইয়ে যেটা এই তারপরে ডায়রিয়াল ডিজিজ প্রিভেনশন করলাম, এই যে আমাদের 2 চিমটি লবণ আর এই গুড়, এই এই এটা এটা তো প্রথমে মানুষ মনে করবে এটা কি জিনিস, কিন্তু এটাই তো লাইফ সেভিং ইন্টারভেনশন। ফ্যামিলি প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিং মানুষ মনে করে ওই যে বড়ি, না হলে আইইউডি, না হলে এইটা, না হলে ইমপ্লান্ট, তা না। এটা একটা লাইফ সেভিং ইন্টারভেনশন। এটা তোমার পেটের মধ্যে বাচ্চা হওয়াটাকে বন্ধ করছে, তোমার সময় মতো এটাকে তোমাকে ডিসিশন নিতে সাহায্য করছে। তুমি অসময়ে যে জিনিসটা হবে সেটা কিন্তু তোমার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। কম বয়সে হচ্ছে, 18-র আগে বাচ্চা হচ্ছে, তুমি 18-র আগে বাচ্চাটাকে যদি বন্ধ করো, তাহলে হাই রিস্ক প্রেগনেন্সি বন্ধ হচ্ছে। হাই রিস্ক প্রেগনেন্সি বন্ধ হওয়া মানে প্রেগনেন্সি কমপ্লিকেশন কম হচ্ছে, কমপ্লিকেশন কম হওয়া মানে মায়ের জীবনটা বেঁচে যাচ্ছে। এই যে লাইফ সেভিং ইন্টারভেনশন, এগুলো যখন আমরা বোঝাতে পারি তাদেরকে, তারা কিন্তু এটা বোঝে। কিন্তু বোঝাতে পারাটাও একটা ইম্পর্টেন্ট। কিন্তু বাংলাদেশে আমি বলবো যে আমরা মাতৃমৃত্যু অনেক কমিয়েছি, কিন্তু আমি এখনো খুশি না। এখনো আমার 53% ডেলিভারি বাড়িতে হচ্ছে। আর বাড়িতে ডেলিভারি মানে কি, ডাক্তার ডেলিভারি করে, তুমি গিয়ে ডেলিভারি করবে না, ওই দায়টা করছে। যার আর কোনোদিন ট্রেনিং হয়নি, তার ট্রেনিং সেই 80 সনে যে বন্ধ হয়েছে, তারপরে আর কোনো ট্রেনিং হয়নি, সে যা শিখছে তাই। আমাদের কিছু একটা হলে পরে আমাদের পল্লী চিকিৎসক ভাইদেরকে ডাকে, উনি আসেন, একটা স্যালাইন দেন, একটা কিসের উপরে কি এক্সামিনেশন, কিসের কেন স্যালাইন দিলেন, কোন স্যালাইন দিলেন জানি না, কিন্তু দিতে হবে ওনাকে। আমি যখন রিসার্চ করছি, আমি তখন দেখছি যে মাতৃমৃত্যু যেগুলো হয়েছে সেগুলো কি অবস্থাতে হয়েছে। রিটেন প্লাসেন্টা হয়েছে, হাত দিয়ে খামচিয়ে ইউট্রাস থেকে প্লাসেন্টা বের করে নিয়ে আসছে। শকে উইদিন 5 মিনিটস মারা গেছে, না হলে ব্লিচ করে মারা গেছে। তো এই সেবাগুলো কিন্তু এখনো আমরা দিচ্ছি, এবং এটা নট একসেপ্ট। এটা যতদিন চলতে থাকবে ততদিন মারা কিন্তু মরতে থাকবে। সুতরাং ওই 53%-র কাছে তো আমি যেতে পারছি না এখন। আমার প্রশ্ন হবে কেন? ওই 53%-র কাছে যেতে হবে। সুতরাং আমি আমি 47 নিয়ে আমি খুশি, কিন্তু 53 নিয়ে আমি এখনো কাঁদছি। ওই 53-র কাছে আমাকে যেতে হবে। আমি ফুল গ্লাস দেখে আমি খুশি হয়ে যাব তা না, আমার যে অর্ধেকটা খালি আছে ওইটা আমাকে কামড়াবে, ওটা আমাকে কাজ করার জন্য পুশ করবে, ওটা আমাকে আরো করার জন্য পুশ করবে। তখনই আমি একটা প্রফেশন। আমি আজকে ঠিক আছে 47% আমি ফ্যাসিলিটি ডেলিভারি, ভালো কথা। কেন আমি 80% ফ্যাসিলিটি ডেলিভারি করতে পারবো না কেন? এই প্রশ্ন আমার বড় বড় করে প্রশ্ন। এবং আমি যেটা প্ল্যান করছি, আমি তো আসছি ঢাকায়, আমি সামনে এটা নিয়ে আমি পরের দিকে বলবো। আমার আমার এই জিনিসটাকে অ্যাড্রেস করার একটা বিরাট বড় পরিকল্পনা আছে। এটা একটা আমার আনফিনিশড এজেন্ডা, এবং আমি এটা নিয়ে আল্লাহ যদি চায় আমি ঠিকই এগিয়ে যাবো, যাতে আমি ফ্যাসিলিটি ডেলিভারি গুলো বাড়াতে পারি। এবং মিডওয়ে হোম মাঝামাঝি জায়গাতে করতে হবে, অনেক বড় জায়গাতে আমাকে যেতে হবে না। আমার 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 30,000 টাকার সিজার হসপিটাল লাগবে না। আমি নর্মাল ডেলিভারি, কিন্তু আন্ডার ট্রেন্ড ব্যক্তি, স্কিল অ্যাটেন্ডেন্ট যদি তাকে ডেলিভারি করা, কমপ্লিকেশনটাকে রেকগনাইজ করে ও পাঠিয়ে দিবে, তখন ব্যবস্থা হবে। এই সিম্পল জিনিস থেকে আমাকে শুরু করতে হবে। সুতরাং তোমার কথার উত্তরে যদি আমি যাই, যে এখনো আমার উই হ্যাভ এ লং ওয়ে টু গো। আমি এই মৃত্যুগুলো দেখতে পারি না। অ্যাডোলেসেন্ট মরে যাচ্ছে পটাপট, স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে আসছি, বিয়ে দিয়ে দিচ্ছি, হাই রিস্ক প্রেগনেন্সিতে সে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, এন্ড শি ইজ ডাইং। না হলে ফিস্টুলা হয়ে যাচ্ছে। ফিস্টুলা কত আমাদের দেশে? এখন অনেক। কেন ফিস্টুলা হবে? সুতরাং যারা গরিব তারা বেশি সাফার করছে, যারা অ্যাফোর্ড করতে পারে তারা করছে। এখনো সেবা নিতে হলে আমার 74%, 73% আউট অফ পকেট এক্সপেন্স। টোটাল যা খরচ পেশেন্টকে নিজের পকেট থেকে দিতে হয়। পেশেন্ট কোথায় এত পকেট থেকে দিবে? তাতে কি হয়, তখন সে লো গ্রেড সেবা নেয়, লো কোয়ালিটি সেবা নেয়, এবং সাফার করে, এবং মৃত্যুকে টেনে নিতে হয়। এই হলো অবস্থা। মানে আমি 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 সুন্দর জিনিসটাকে বললাম না, আমি খালি খালি যে অংশটা আছে আমি সেটাকেই সামনে তুলে রাখলাম। কারণ আমি খালি জিনিসটাকে যদি না দেখতে পাই, তাহলে আমার কাজের কোনো স্পৃহা আসবে না, আমি কাজের প্ল্যানিং করতে পারবো না, এবং আমি সমস্যাটাকে অ্যাড্রেস করতে পারবো না। তুমি যখন কোনো প্রপোজাল লিখবে, প্রথমেই হলো প্রবলেম স্টেটমেন্ট। ঠিক আছে? প্রবলেম স্টেটমেন্ট দিয়ে তুমি যদি 1 পেজ কনসেপ্ট নোট শুরু করো, যে কোনো ডোনার বলবে আগে তুমি কোন প্রবলেমকে অ্যাড্রেস করতে যাচ্ছ
সেটাকে তুমি আগে স্টেট করো। তেমনি তোমার নিজের জীবন, তেমনি তোমার কর্মক্ষেত্র, তেমনি তোমার রিসার্চ, তেমনি তোমার প্রজেক্ট। তোমাকে আগে প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে তুমি প্ল্যান করবে, এগিয়ে যাবে, তুমি রসদ নিয়ে আসবে, কাজ করবে, রেকমেন্ড করবে, যেটাই করো। তেমনি সবকিছু, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা যারা রিসার্চ করেছি তারা শিখেছি যে প্রবলেমটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে আগে। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম এই পর্যায়ে আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি ম্যাম অসংখ্য দেশি কি বলে ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক পুরস্কার পেয়েছেন, যেমন তার মধ্যে আমরা বলতে পারি 2006 আপনি হচ্ছে ইভেন পপুলেশন অ্যাওয়ার্ড পেয়েছেন। তারপরে হচ্ছে আরো যদি বলি যে অ্যাসকন অ্যাওয়ার্ড পেয়েছেন আপনি, এটা ছিল যে 10th এশিয়ান কনফারেন্স অন ডায়রিয়াল ডিজিজ অ্যান্ড নিউট্রিশন অ্যাওয়ার্ড। তারপর আরো অসংখ্য পুরস্কার পেয়েছেন। ওটা প্রেসিডেন্ট স্যার পড়িয়ে দিয়েছেন, ইমাজুদ্দিন স্যার তখন ছিলেন, আমাকে পড়িয়ে দিয়েছেন, আমার ছবি এখনো আছে। হ্যাঁ আচ্ছা বলো, আমি বলবো। ম্যাম এইটাই জানতে চাচ্ছিলাম যে ম্যাম মানে ওই এত পুরস্কার পর অনুভূতি গুলো ম্যাম হচ্ছে, এবং বাংলাদেশের এমন একজন মানে মহিলা হিসেবে আপনি যে এই এত সম্মানজনক পুরস্কার গুলো হচ্ছে নিজের মানে নিয়েছেন, তো ম্যাম এই অনুভূতি গুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, আমরা আশা করছি অনেক ইন্সপায়ার্ড হবো। এইটাতে আমি সুন্দর প্রশ্ন করেছো। এটা একটা জিনিস আমি বিশ্বাস করি যে তুমি যদি একটা কোনো ভালো কাজ করো তখন তুমি পুরস্কৃত হবে। কতভাবে পুরস্কৃত হবে আমরা নিজেরা জানি না সবসময়। হ্যাঁ, তুমি পুরস্কৃত হতে পারো, তোমার একটা ভালো সুযোগ এসে গেল, এটা পুরস্কার, আরো কাজ করার সুযোগ আসলো, আরেকটু তুমি প্ল্যাটফর্ম ভালো পেলে, তোমার সুনাম হলো, এটা একটা পুরস্কার। আমি যতগুলো কথা তুমি বললে এগুলো সব বিদেশি পুরস্কার, আমি দেশের কথা এখন যাব না, আরো অনেক কিছু আছে। কিন্তু এই বিদেশি যে কয়টা আমি পেয়েছি, যেটা জার্মান থেকে পেয়েছি, জার্মান ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড ইউস্টুস লিভিং ইউনিভার্সিটি ডেভেলপিং কান্ট্রিজ অ্যাওয়ার্ড, অ্যাসকন বলো, ইউএন পপুলেশন অ্যাওয়ার্ড বলো 2006, আমি ওটা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে ইন্ডিভিজুয়াল লরিয়েট হিসাবে পেয়েছি। ওরা প্রতি বছর দুজনকে দিত, একটা ইনস্টিটিউশন, আর আমি এককভাবে পেয়েছি। এগুলোর কোনোটাই নমিনেশন আমি নিজে সাবমিট করিনি, আমার নমিনেশন আরেকজন করেছে, হয় একটা প্রতিষ্ঠান করেছে, কোনো ব্যক্তি করেছে। জিটিজেড এ তখন আমাদের বাংলাদেশে জিটিজেড নিপটকে সাপোর্ট করতো, জার্মান জার্মান টেকনিক্যাল। তো ওখানে মার্কলে বলে একজন ছিল। তা আমি মার্কলেকে একদিন বললাম যে মার্কলে আমার বারপাটকে তুমি একটু পয়সা দাও না, তুমি খালি নিপটকে দিচ্ছ, আমাকে কিছু দাও না। তো বলে যে হালিদা তুমি তোমাকে দিতে পারি না। আমি বললাম কেন? বলে তুমি অনেক স্ট্রং। আমি বললাম এটা কোনো কথা হলো? আমার স্ট্রং হওয়াটা কি আমার ডিসক্রেডিট? বলে তুমি বুঝে নাও এখন আমার কথা, আমি দিতে পারছি না। তারপরে কি হলো, আমাকে যখন ইউস্টুস লিভিং ইউনিভার্সিটি বললো যে তোমাকে অ্যাওয়ার্ডের জন্য নমিনেট করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে, প্লিজ ডু কাম, এবং তুমি জার্মানিতে যাওয়া আসার খরচ দিব তোমাকে, তুমি এসে অ্যাওয়ার্ড নিয়ে যাও এখান থেকে। ওই ইউনিভার্সিটিতে থাকার জায়গা করলো, যাওয়া আসার খরচ দিল। আমি শুধু বারবার ভাবছি যে কে আমাকে নমিনেট, আমি তো এটার নামও জানি না, ইউস্টুস তো বানানো করতে জানি না। ওই মার্কলে কি করেছে, মার্কলে আমাকে ফান্ড দিতে পারেনি, কিন্তু মার্কলে নমিনেট করেছে আমাকে ওই অ্যাওয়ার্ডের জন্য। মানে ও আমাকে যে বললো তুমি স্ট্রং, ও দেখেছে যে আমি কি করছি, সে আমাকে প্রশংসা দিয়েছে, এবং সেই প্রশংসার ফলস্বরূপ সে আমাকে পরে আমি বললাম মার্কি তুমি আমাকে বলোনি তো কোনোদিন। আমি তো জানি না তোমাকে ওরা সিলেক্ট করবে কিনা, আমার কাজ আমি করেছি, আমি নমিনেট করেছি তোমাকে। তেমনি এই যে ইউএন পপুলেশন অ্যাওয়ার্ড, আমি যে পাথের চেয়ার ছিলাম এবং ওদের আমি বোর্ডের মেম্বার ছিলাম 4 বছর, আর 5 বছর চেয়ার ছিলাম, ওরা আমাকে বলেনি কিছু। এই 2006 এর ইউএন পপুলেশন অ্যাওয়ার্ডে ওরা নমিনেট করেছে আমাকে। তারপরে যখন আমি পেয়ে গেছি, আমি ভাবছি কে আমাকে নমিনেট করলো, আমার তো ওরা কোথা থেকে ওরা খুঁজে বের করবে। তখন পাথ আমাকে বলে যে আমরা নমিনেট করেছিলাম, উই আর সো হ্যাপি যে তুমি পেয়ে গেছো, আমি খুব খুশি। এগুলো সব খুব টাই হয়ে গেছিল, কম্পিটিটর, টাফ কম্পিটিটর ছিল, বলবো না নাম আমি। কিন্তু ওই ব্যক্তির কাছে আমি তেমন কিছু না, কিন্তু ওখানে যেটা হয়েছে আমার, যে তুমি একটা ডেভেলপিং কান্ট্রির নারী, তুমি তুমি একজন নারী, তুমি কতটা যুদ্ধ করে ওই জায়গাতে যেতে পারো যেখানে তোমার টাই হয় একজন আমেরিকান এপিডেমিওলজিস্টের সঙ্গে, খুব নাম করা জায়গাগুলো। তো এই যে এই জিনিসগুলো তোমাকে নিজেকে বুঝতে হবে, নিজের মূল্য, নিজের কাজের পরিধি, নিজের কাজের কন্ট্রিবিউশন। অ্যাসকনেও আমারই একজন বন্ধু প্রতি উনি নমিনেট করলেন, আমি জানিও না, আমি একটা বোর্ডে ছিলাম, ওনাদের মিটিং কিছু অ্যাটেন্ড করছিলাম। তো আমি এমনি ওনাকে বললাম যে দেখো আমাদের অ্যাওয়ার্ডের কথা হচ্ছে, আমি বললাম আমাদের দেশের একটা রীতি আছে, কি রীতি না, পস্থিউমাস অ্যাওয়ার্ড দেওয়া। আরে ভাই আমি মরে গেলে আমাকে অ্যাওয়ার্ড দিয়ে কি হবে, আমার বাচ্চারাও তো মানে বুঝবে না। এই পস্থিউমাস অ্যাওয়ার্ডটাকে দয়া করে বন্ধ করো।
এই যে হয়তো কথাটা বলেছি তার হয়তো কিছু লেগেছে, দেখলাম নমিনেট করেছে আমাকে, আমি জানিও না, পরে জেনেছি। তারপরে যখন বললো যে তোমাকে নমিনেট করা হয়েছে, সেখানে ভারতের একজন খুবই সিনিয়র এবং নামকরা একজন নাম, আর আমাদের আইএনএফএস এর কামালউদ্দিন স্যার, প্রফেসর কামালউদ্দিন, উনি আর ভারতের একজন আর আমি, আমরা তিনজন ওই অ্যাওয়ার্ড পেয়েছিলাম, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এটা এটা বাংলাদেশেই হয়েছিল। তো এই অ্যাওয়ার্ড গুলো কিন্তু আমি নিজে কোনো নমিনেশন করিনি, কোনো দিন করিনি। এটা অন্যে রেকগনাইজ করে, অন্যে অ্যাপ্রিসিয়েট করে, অন্যে তোমাকে নমিনেট করে এবং তুমি পাও। এবং একটার থেকেই আরেকটা আসে। আমি যখন অ্যাওয়ার্ড পেলাম, আমি 2006 যখন আমেরিকা গেলাম অ্যাওয়ার্ডটা নিয়ে আসতে ইউএন থেকে, ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস হয়েছিল। আমি আমি তোমার সঙ্গে শেয়ার করবো। ওইখানে যে বক্তব্য করেছি বোধহয়, ওখানে একটা বক্তব্য রেখেছিলেন যে ইউএন সেক্রেটারি জেনারেল, ডেপুটি সেক্রেটারি জেনারেল, সুন্দর, তার বক্তব্যটা খুব সুন্দর। তো আমি যেটা বলতে চাচ্ছি যে কাজ করলে পরে মানুষ যে পুরস্কৃত হয়, মানুষ যে রিকগনাইজড হয়, এটা তো বিশ্বাস করতে হবে এবং এটা তুমি পাবে, কাউকে না কাউকে দিয়েই পাবে। আমি আরেকটা মনে করি যে আমার একটা রিওয়ার্ড, যে আমি তো, আমরা ধরো যখন সিনিয়র হয়ে যাই সব রকমের চাকরি তো করা যায় না। তো আমার আবার ফ্যামিলি সবাই, আমার 2 মেয়ে আমেরিকাতে, আমার হাজবেন্ড আমেরিকাতে। আমি তখন 2009-এ আমেরিকা চলে আসলাম। ওই পিএবির আমি ডাইরেক্টর জেনারেল ছিলাম। 3 বছর শেষ হওয়ার পরে আমি তখন ভাবলাম আচ্ছা এবার আমেরিকা যাই। অনেক তো দেশে থাকলাম, সংসার ফেলে, বাচ্চাদের ফেলে, আমার স্বামীকে ফেলে কিন্তু আমি দেশে থেকেছি, দেশে থাকবো, এটা আমার জীবন। তো তখন ভালো আছে, এখন যাই। তখন ওখানে গিয়ে আবার আমি এমএসসি চাকরি নিলাম, করলাম। কিন্তু এর মধ্যে আমাকে পাথফাইন্ডার বললো যে আমার বাংলাদেশে একজন চিফ অফ পার্টি লাগবে, তুমি যাবে? ওরা আমাকে অফার দিল 3 ঘন্টার মধ্যে আমাকে বলতে হবে। আমরা 3 ঘন্টা কেন? তুমি যদি না করো আমার খুঁজতে সময় লাগবে, আর আমার হাতে সময় নাই, কেন ইউএসএআইডি বলেছে অল্প সময়ের মধ্যে আমাকে সিওপি খোঁজ করে রিপ্লেস করতে হবে আগেরটাতে। আমি হ্যাঁ করে দিলাম, কারণ বাংলাদেশে আসার লোকটা আমি একেবারেই সামলাতে পারিনি। হ্যাঁ, তো আমার হাজবেন্ডকে বললাম চলো, বলে হ্যাঁ ঠিক আছে চলো আমরা দুজনেই যাবো, ও তো রিটায়ার করে গেছে তখন। তো এই যে আমি বাংলাদেশে আসলাম, আর এই যে 5 বছর আমি এই সূর্যের হাসি ক্লিনিক গুলোকে আমি পরিচালনা করার যে সুযোগ পেলাম, তাদেরকে ট্রেনিং দেওয়ার যে সুযোগ পেলাম, তাদেরকে ইমপ্রুভ করার যে সুযোগ পেলাম, আমার কাজই হলো যে আমি যে কাজটা করছি ওটাকে কত সুন্দরভাবে করতে পারি। এবং এখানে নারীকে এম্পাওয়ারমেন্ট করার জন্য আমি মায়ের ব্যাংক করলাম, আমি 3 ডে ভিজিলেন্স করলাম। যে 3 দিন তার লেবার পেন ওঠে, ওই 3 দিনে বেশিরভাগ মা মরে। ওই 3 দিন যদি আমি তাকে বাঁচিয়ে নিতে পারি, তো ওটা আমি ডিজাইন করলাম, ওটার নাম ছিল 3 ডে ভিজিলেন্স বা 3 দিনের পাহারা, বাংলা নামে। ওই 3 দিনের জন্য কমিটি করে দিতাম যে ওই মাকে পাহারা দিত। আর মায়ের ব্যাংকে হলো পয়সা জমানো, যাতে সে ওই পয়সাটা নিয়ে যেন ভালো জায়গায় সেবা নিতে পারে। এগুলো সব উইমেন্স এম্পাওয়ারমেন্ট। এগুলোর একটা গিমিক ভ্যালু আছে, অ্যাডভোকেসি ভ্যালু আছে, মেসেজিং ভ্যালু আছে। এই যে একটা মায়ের ব্যাংক, তুমি দেখবে আমি একটা ছবি পাঠিয়েছিলাম, মায়ের ব্যাংক পিছনে রাখা গোলাপি রং। ওইটা কি, ওইটা কি? ওইটা তো পয়সা রাখবে। পয়সা কেন রাখবে? প্রেগনেন্ট মাকে তুমি পয়সা রাখতে দিবে যে তোমার যে পয়সা লাগবে ডেলিভারির সময়, কি ডাক্তারের কাছে যাওয়ার জন্য, কি নার্স ডাকার জন্য, তোমার এইটা পয়সাটা রাখবে। বাড়ির সবাই মিলে ওইখানে 2 পয়সা হলেও, ডিম বিক্রি করে হলেও, মুরগি বিক্রি করে হলেও, ওইখানে শাশুড়ির থেকে শুরু করে শ্বশুর, দেওর, ছোট বাচ্চা, আগের বাচ্চা, সবাই মিলে পয়সা জমাতো। এই যে মায়ের পেটের মধ্যে যে একটা বেবি আছে, ওই বেবিটা যে একটা প্রেশাস বেবি, মায়ের লাইফ যে প্রেশাস, এই মেসেজটা কিন্তু ওই প্লাস্টিকের মায়ের ব্যাগ বলছে 18 টাকা দাম। এই জিনিসগুলোকে আমরা যখন পাবলিক হেলথ, আমি এটা বলতে গিয়ে বলবো যে পাবলিক হেলথ কমিউনিকেশন, ওই মাটির মায়ের ব্যাংকটা আমার জন্য, মায়ের জন্য কমিউনিকেট করছে সবাই। বিউটিফুল, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। এবং এই জিনিসগুলো আমি এই সূর্যের হাসির যে 5 বছর ছিলাম আমি চিফ অফ পার্টি, আমি কিন্তু এগুলোকে ইন্ট্রোডিউস করতে পেরেছি, মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি তথ্যটা, মেসেজটা। মা ইম্পর্টেন্ট, মায়ের সন্তান ইম্পর্টেন্ট, বেঁচে থাকাটাই তোমার সবার জন্য। কমিউনিটিকে এনগেজ করেছি, কমিউনিটি বসে বসে এগুলো করেছে। তো এই যে আমি সুযোগটা, আমি মনে করি এটা আমার অ্যাওয়ার্ডের, কোনো একটা অ্যাওয়ার্ডের থেকে কোনো অংশে কম না, বরং অনেক, এটা ভ্যালু অনেক বেশি। আমি যে 10,500 সিএসপি কমিউনিটি যে স্যাটেলাইট ক্লিনিকের যে সিএসপি, কমিউনিটি ভলান্টিয়ার একটা মেয়ে, এতগুলো প্যারামেডিক, এতগুলো ডাক্তার, 25টা এনজিওর 25টা প্রজেক্ট ডিরেক্টর, তাদের যে ভলান্টিয়ার, আমরা যখন 3 মাস পর পর মিটিং করতাম, আমি ওর মধ্যে সবসময়তেই শেখার ব্যাপারগুলো রেখেছি। এমএনই, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন, এমএনই অফিসারদের আমি নিজে কোর্স দিতাম, নিজে পড়াতাম কিভাবে করতে হবে। আমি তো ডেমোগ্রাফার, আমি শুধু ডাক্তার না। আমি যখন পপুলেশন ডায়নামিক্স পড়েছি, আমি ডেমোগ্রাফি করেছি, আমি এপিডেমিওলজি করেছি,
আমি পাবলিক হেলথ তো পড়েছি। আমি এই সবগুলো যেহেতু পড়াই, সবগুলোর সমন্বয়ে আমি মানুষকে এবং কমিউনিটির যে চেহারা দেখতে পাই, এই চেহারা আমাকে উদ্বুদ্ধ করে আরো বেশি কাজ করার জন্য। এটা আনফিনিশড এজেন্ডা, আমার এজেন্ডা শেষ হয় না। একটা করে অ্যাচিভ করি, আরেকটা সামনে দাঁড়িয়ে যায়, যেটা মনে হয় যে এখনো তো আনফিনিশড। তো এই জিনিসগুলো আমি এখনো লেকচার দিই, আমার আনফিনিশড এজেন্ডা, আমার পার্সোনাল আনফিনিশড এজেন্ডা, দেশের আনফিনিশড এজেন্ডা, ওটা আমার একটা খুব পছন্দের একটা টাইটেল, এই আর কি। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম এই যে এত চমৎকার কিছু ইনোভেটিভ মানে যাই বলি না কেন, এই যে মায়ের ব্যাংক থেকে শুরু করে আরো যে চমৎকার কিছু আবিষ্কার করেছেন, তো ম্যাম এগুলো আসলে এগুলোর হাত ধরে আমরা বলতে পারি যে আমাদের দেশ যেরকম ইমপ্রুভমেন্ট করছে এই নারী স্বাস্থ্য বিষয়ে, তো আশা করছি ম্যাম আগামী 10 বছরকে মানে খুব দ্রুতই আমরা হচ্ছে একদম উন্নত দেশের কাতারে চলে যেতে পারবো ম্যাম, আপনারা যদি আমাদের এভাবে পথ হ্যাঁ, নির্দেশনা নিশ্চয়ই সবাই দেন। যদি করেন। হ্যাঁ, জি ম্যাম, একক প্রচেষ্টায় তো আসলে কিছুই সম্ভব হয় না, আমাদের সম্মিলিত প্রচেষ্টা দরকার। তো ম্যাম এখানে আমি যদি আরেকটু যদি আপনার কাছে জানতে চাই যে এই যে আপনি তো ম্যাম অসংখ্য জায়গায় এরকম কাজ করার স্কোপ পেয়েছেন, তো ম্যাম আমরা যারা হচ্ছে যারা জুনিয়র আছি, যারা আপনার মতো স্বপ্ন দেখছি, তো ম্যাম আমরা কিভাবে শুরু করতে পারি? মানে আমাদের অ্যাকচুয়ালি হয় যেটা যে মানে প্রথমে একটা ভয় কাজ করে যে আমরা মনে হয় পারবো না এটা, তারপরে হচ্ছে ইচ্ছা থাকলেও দেখা যায় যে সুযোগ বা সামর্থ্য যেটা ওইটা হয়ে ওঠে না। তো ম্যাম যদি আমাদেরকে একটু বলেন যে আমরা কিভাবে মানে আপনার স্টেপটা ফলো করতে পারি, কি করা উচিত আমাদের? এখানে আমি একটা ভালো জিনিস বলি, এই যে অ্যাক্সিস যে মেডিকেল স্কুল, এটা কিন্তু একটা নাইস প্ল্যাটফর্ম। আমি যতটুকু জেনেছি, এরা বিভিন্ন জনকে নিয়ে আসে। হ্যাঁ, তোমাদের যে সম্পৃক্ততাটা এবং আজকের এই যে কথা বলাটা, এটাও একটা বিরাট বড় কাজ। হ্যাঁ, এবং আমি একটা ছোট এই উদাহরণটা দিয়ে শুরু করছি যে তোমার নিজের জীবনেও এরকম তুমি এবং এটা তুমি ভলান্টারি কাজ করো, ইউ আর নট পেইড ফর দিস। ঠিক আছে? তো তুমি যখন কম বয়সে, তুমি যখন কেবল শিখছো, কেবল উপরে উঠছো, তুমি কিন্তু অনেক জায়গাতে ভলান্টারি কাজ করতে পারো, ভলান্টিয়ার হিসেবে কাজ করতে পারো। কিন্তু ভলান্টিয়ার হিসেবে কাজ করলে হবে কি, তখন তুমি একটা ইনস্টিটিউশনে এক্সপোজড হবে, ওই ইনস্টিটিউশনের ভেতরটা দেখতে পাবে যে এখানে আর কি অপরচুনিটি আছে। হুম, এবং তুমি একটা প্ল্যাটফর্ম পেলে, আমরা সবাই কিন্তু পারফর্মার। হ্যাঁ, আমরা পারফর্ম করি। আমরা একজন ডান্সারকে দেখি ডান্স করছে, একজন অ্যাক্রোবেটকে দেখি অ্যাক্রোবেট করছে, একজন জিমনাস্টকে দেখি জিমনাস্ট করছে। ঠিক আছে? আমরা এবং একজন বক্তা দাঁড়িয়ে পারফর্ম করছে। আমাদের সময় কি হয়েছে, আমাকে প্ল্যাটফর্ম তৈরি করে পারফর্ম করতে হয়েছে। মাচা বান্ধো, প্ল্যাটফর্ম করো, সাজাও, গুছাও করে তারপরে ওখানে দাঁড়িয়ে আমি যা করার করেছি। আজকের দিনে কিন্তু অনেক প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, অনেক ফাউন্ডেশনস আছে, অনেক ইনস্টিটিউশন আছে, যেখানে তুমি যদি গিয়ে বলো যে আমি এই জিনিসটা শিখতে চাই, আমি ভলান্টারি আপনার সেখানে 3 মাস কাজ করবো, আপনি আমাকে শুধু একটা সার্টিফিকেট দিবেন। এই জিনিসটা করার যে মানসিকতাটা, এটা থাকতে হবে। এটার জন্য তোমাকে এক্সট্রা টাইম দিতে হবে, এক্সট্রা এফর্ট দিতে হবে, কিন্তু তোমার এক্সট্রা যে লার্নিং হবে, এটা একটা অমূল্য লার্নিং। সুতরাং ইউ হ্যাভ টু কিপ অন আইডেন্টিফাইং অপরচুনিটিস। তুমি নিজেকে জিজ্ঞেস করো যে ইসরাত তুমি কি করতে চাও, হোয়াট ইজ ইউর লং টার্ম স্বপ্ন, ড্রিম কি? তুমি সকালে উঠে ড্রিম লেখো, কালকে বসে আবার 1 সপ্তাহ পরে আরেকটা ড্রিম লেখো, then you combine all your dreams and see what you want. এই ড্রিম গুলোকে আমরা লিখি না এখন, ঘুম থেকে উঠে দৌড়মারি না। আমি একটা সময় নিব যখন আমি ড্রিমটা, রাতে শোয়ার আগে তুমি ড্রিমটাকে চিন্তা করো, সকালে উঠে লেখো। এই ড্রিমটাকে নিয়ে তারপরে তুমি পার্সু করো, এটা তোমার নিজের প্ল্যান। পার্সু করো কোথায় যাবে। একটা তো নিজের পড়াশোনা আছে, একটা নিজের জীবিকা আছে, কিন্তু তার পাশেও তুমি ভলান্টারি কি কাজ করতে পারো। তুমি একটা এনজিও কে গিয়ে বলো তুমি ফিল্ডে কাজ করছো অ্যাডোলেসেন্ট নিয়ে, আমি কিন্তু তোমাকে ভলান্টারি টাইম দিব ভাই, আমি 3 মাস সময় দিব, কি করাবে আমাকে দিয়ে বলো, আমার এই হলো জ্ঞান গরিমা, এই হলো আমার স্কিল, তুমি আমাকে যা করতে বলবো। ও খুশি হয়ে তোমাকে দিবে। এবং ওইটা করতে গিয়ে তুমি যে জিনিসটা শিখবে, সেটা কিন্তু তোমাকে পরবর্তী দিক নির্দেশনা করতে তোমাকে হেল্প করবে। তখন তুমি ডিটারমিন করবে, ও তাই তো, আমি তো এটা করা যায়। আমার ফ্যামিলি প্ল্যানিং ঢোকাটা না অলমোস্ট লাইক ভলান্টারি, মানে চাকরি বাকরি কি জানি না, ঢুকে গেলাম। ঢুকে গিয়ে দেখছি আরে তখন তো কোনো পদ্ধতি নাই, খালি আইইউডি, ইউট্রাসের মধ্যে খালি আইইউডি ঢুকাচ্ছে আর পয়সা দিচ্ছে, আর মেয়েগুলো বাথরুমে গিয়ে আইইউডিটা ফেলে দিচ্ছে, লিপিস লুপ ছিল তখন, তারপর চলে যাচ্ছে। আমি বললাম এটা কি, এটা কোনো ব্যবসা হতে পারে না। তখন আমি কি শুরু করলাম, তখন আমি বললাম শোনো, ওই নূরজাহান রোডের এলাকায় আমি কর্মীদের বললাম সবাইকে ডাকো, আমি ওদের ফ্যামিলির যত মেম্বার আছে, বয়স্ক কম বয়সী, আমি দেখবো, প্রেসক্রিপশন করবো, ওষুধ দিতে পারবো না কারণ আমার অফিসে ওষুধ নাই,
কিন্তু আমি আমার সময়টাকে আমি কাজে লাগিয়েছি এবং আমি ওদের সেবা দিতে পেরেছি। ওই পার্টটা আমার ভলান্টারি, ওটা আমাকে আমার টার্মস অফ রেফারেন্সে লেখা ছিল না, জব ডেসক্রিপশনে লেখা ছিল না। আমার শুধু ফ্যামিলি প্ল্যানিং করার কথা। কিন্তু ওইটা করার পরে আমি কি হলো, আমি বুঝতে পারলাম যে মানুষের সমস্যাগুলো কোথায়। তাহলে তো এই সমস্যাগুলোকে আমার সমাধান করতে হবে। তখন আমার নিজের জন্য আমার ড্রিম তৈরি হলো। এবং তখন ওই ওই যে বললাম আল্লাহ সাহায্য করে, পাবলিক হেলথে পড়তে গেলাম, দেখলাম আরে এটা তো বিরাট ব্যাপার, এই তো প্ল্যাটফর্ম তো করাই আছে, আমার দেশে করতে হবে। তখন ওই প্ল্যাটফর্ম আমি দেশে নিয়ে আসলাম। বারপারটা হলো আমার একটা প্ল্যাটফর্ম অফ পাবলিক হেলথ রিসার্চ। তুমি পাবলিক হেলথ শেখো, তুমি রিসার্চ শেখো, তুমি মানুষকে ভালোবাসতে শেখো, মানুষকে তৈরি করতে শেখো। তুমি যখন ওকে ভালোবাসবে তখন তুমি তৈরি করবে। কোনো মা নিজের সন্তানকে তৈরি না করে পারে? সে সে নিজেও সুন্দর থাকার চেষ্টা করে, তার সন্তানকেও সুন্দর থাকার চেষ্টা। তুমি যখন মানুষকে ভালোবাসবে তখন কিন্তু তাকে তুমি সুন্দর, তাকে তুমি লেখাপড়ায় দক্ষ সব রকম ভাবে। তো তুমি যার সঙ্গে কাজ করছো, তুমি যখন তাকে, ওইটা তোমার একটা ইচ্ছা থাকে যে আমি এই প্ল্যাটফর্মে যতজনকে আনবো তাদেরকে আমি কাজ শেখাবো এবং তাদেরকে আমি ক্যারিয়ারে মুভ করতে, ক্যারিয়ারে এগিয়ে যেতে আমি সাহায্য করবো। সেটা নারী হোক পুরুষ হোক, ইররেসপেক্টিভ। নারীদের বেশি করতে হয় কেন? নারীরা বেশি ভোগে, নারীরা বেশি ডিসক্রিমিনেটেড হয়, নারীরা দুর্বল। সুতরাং যে দুর্বল তাকে তুমি হাত ধরে তুলবে, যে সবল তাকে বলবে হাঁটো, তুমি সামনে হাঁটো। আর যে দুর্বল তাকে হাত হাত ধরে, ঘাড়ে ধরে, বগলে নিয়ে তুমি হাঁটবে। সুতরাং নারী যেখানে দুর্বল, নারীকে তখন এক্সট্রা কেয়ার দিতে হয়, এক্সট্রা সাপোর্ট দিতে হয়। আমি আই গো বিয়ন্ড দ্যাট অলসো, এক্সট্রা সাপোর্ট। আমি যখন আমার আমার পিএইচডির কাজ করছি তখন আমি মোহাম্মদপুরেই গেছিলাম। আমি তখন মোহাম্মদপুর থেকেই তো গেলাম, ওখানকার ডাটা নিয়ে কাজ করেছি আমি। হ্যাঁ, ওখানকার ডাটা নিয়ে যখন কাজ করেছি তখন আমি যে ডিরেক্টর ছিল তাকে বললাম যে আমার এই কর্মীগুলো অফিস শেষের পরে আমাকে একটা রুম দিল, এখানে ওরা আমার ডাটা গুলোকে হেল্প করবে। তখন আমি বাড়ির লোককে বললাম যে আপনারা কিছু মনে করবেন না, সন্ধ্যা যদি হয়েও দেয় আমি গাড়িতে করে আপনার যে মহিলা আছে আমি তাকে বাড়িতে পৌঁছে দিই, ওটা আপনাকে চিন্তা করতে হবে না যে সে একলা চলে যাবে। আমি নিজে তখন গাড়ি চালাতাম, আমি নিজের গাড়িতে করে আমি তাদেরকে বাড়িতে রেখে এসেছি। আমি 6 মাসের কাজ 3 মাসে করেছি। সকালে একটা শিফট কাজ করতো, বিকালে একটা শিফট কাজ করতো, একটা শিফট কাজ করতো ক্লিনিকে, একটা শিফট কাজ করতো ফিল্ডে। আমি যেহেতু আমি সংসার ফেলে গেছি, আমি খুব তাড়াতাড়ি 6 মাসে কাজ টাজ করে দিয়ে গেছি। আমি এটা বলার এটাই উদ্দেশ্য ওইটাই যে মানুষের ক্যাপাসিটি বিল্ড করাটা একটা বড় কাজ। যখন তুমি ওই ওই ইচ্ছাটা আমার সবসময় ছিল এবং ওইটা বোধহয় এসছে ওখান থেকে, যখন আমি প্রথম লেকচার দেওয়া শুরু করি। আজকে যখন পরে যখন আমি দেখো যে আমি FWP দের আমি ট্রেনিং দিয়েছি অনেক, হ্যাঁ, তো পরে যখন ফিল্ডে যেতাম কখনো দাঁড়িয়ে আছি তো একজন এসে ঢুক করে পায়ে সালাম দিবে, কি রে ঢুক করে পায়ে সালাম দিচ্ছ কেন? ম্যাডাম আপনি ভুলে গেছেন, আপনি আমাকে পড়াইছেন, TCRI তে আমি ছিলাম এখানে, আপনার আপনার হাতে আপনার লেকচার আমি শুনেছি, আপনার ছাত্রী আমি। এখন তুমি চিন্তা করো এটা কত বড় একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার যে সে মনে রেখেছে আমি আমার ছাত্রী, এবং আজকে সে চাকরি করছে, আজকে সে পেনশন পাচ্ছে, আজকে সে তার জীবনটা সুন্দর হয়ে গেছে। হুম, এই যে এই যে একটা রিটার্ন, এই সন্তুষ্টি, পরিতৃপ্তি, এটা একটা বিরাট বড় ব্যাপার। এটা শুধু নিজের ফ্যামিলি মেম্বার থেকে তুমি যদি পাবে না, তুমি আরো অনেক বড় বিস্তৃতি তোমার ফ্যামিলি মেম্বার, ওই বিস্তৃত ফ্যামিলি মেম্বার থেকে তুমি এই পরিতৃপ্তিটা পাবে। তুমি যত ফ্যামিলি মেম্বারকে বড় করবে ততই তোমার পরিতৃপ্তির পরিমাণটা অনেক বেশি বাড়বে। থ্যাংক ইউ সো মাচ ম্যামের কথা শুনে খুবই ইন্সপায়ার্ড হচ্ছে যে তোমার একটু ইন্টারনেট অসুবিধা করছে দেখো। হ্যাঁ, ও সরি এখন ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ বলো। ম্যাম, এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। জি ম্যাম, বলছিলাম যে মানে আপনার কথাগুলো শুনে পার্সোনালি আমি খুবই হচ্ছে মানে ইন্সপায়ার্ড পাচ্ছি যে মানে দেখা যায় যে মেডিকেলের পড়াশোনাটা সবাই বলে যে এটার সাথে অন্য কিছু করা যায় না, ভলেন্টিয়ারিং কাজ করলে হচ্ছে তোমার পড়াশোনার ক্ষতি হবে এই সেই। তো ম্যাম আপনার কথাগুলো শুনে মানে নিজে মনে হচ্ছে না আমার এই কাজগুলো এখন হয়তো বা আমি সাথে সাথে রিওয়ার্ড পাচ্ছি না, কিন্তু একসময় এইগুলো আমাকে অবশ্যই আমাকে হেল্প করবে। তো ম্যাম থ্যাংক ইউ ম্যাম। ম্যাম এখন হচ্ছে আমি খুব শেষের দিকে চলে আসছি, প্রায় হচ্ছে 10টার উপরে বেজে গিয়েছে যেহেতু। তো আমি শেষের দিকে আপনার কাছে আরো কিছু কোয়েশ্চেন যে
আমাদের তো উইমেন এম্পাওয়ারমেন্ট বা হচ্ছে নারী সচেতনতার শিক্ষা নিয়ে আমরা প্রচুর কথা বলি, কিন্তু তারপরও দেখা যায় যে আমাদের দেশ, আমরা কিন্তু নারী সমাজ অনেকটাই পিছিয়ে আছি। যেমন এমবিবিএস এ দেখা যাচ্ছে আমরা কিন্তু ছেলেদের তুলনায় মেয়েরা কিন্তু বেশি এনরোলড হচ্ছে এমবিবিএস এ, বাট পোস্ট গ্রাজুয়েশন যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মেয়ের সংখ্যা আবার কমে যাচ্ছে। এখানে সেই ক্ষেত্রে আমাদের অনেক ধরনের ফ্যামিলি প্রবলেম বা হচ্ছে গিয়ে এই দুইটা যে ফ্যামিলি আর ক্যারিয়ার, তো অনেক কিছু মিলিয়ে মেয়েদের সেটা ম্যানেজ করাটা টাফ হয়ে যায়। তো তারপরও ম্যাম আমাদের এই প্রজন্মের নারীদের জন্য আমাদেরকে যদি একটু আপনি কিছু অ্যাডভাইস করতেন যে আমরা কিভাবে আপনার মতো করে দুইটা জিনিস ব্যালেন্স করে মানে এরকম বড় বড় স্বপ্ন দেখতে পারি, শুধু স্বপ্ন দেখা না, স্বপ্নগুলো আসলে পূরণ করতে পারি। এটা এটা একটা মানে কঠিন প্রশ্ন, কিন্তু করাটাও কঠিন। কিন্তু তুমি যদি ডিটারমিন্ড থাকো যে তুমি কি চাও, হ্যাঁ, এবং তুমি যদি ওটাকে ম্যানেজ করতে পারো প্রথম থেকে, কেউ কেউ বেশি সৌভাগ্যবান থাকে, কেউ কেউ একটু কম সৌভাগ্যের অধিকারী হয়। অনেক সময়তে সবকিছু ওইভাবে ম্যানেজ করা যায় না, কিন্তু আমরা জানি যে নারীকে অনেক কিছু ম্যানেজ করতে হয়। তার তার ক্যারিয়ারটাকে ম্যানেজ করতে হয়। সে যদি গিভ আপ করে দেয় তাহলে তো হবে না। তার ক্যারিয়ারটাকে ছলে বলে কৌশলে সুন্দরভাবে বাড়ির সবাইকে মানিয়ে করতে হবে কিন্তু, হ্যাঁ। তো সুতরাং তাকে বুদ্ধি করে বের করতে হবে যে আমি কিভাবে আমার ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যাব। আমি যদি এখন চাকরি করতে পারছি না, কিন্তু আমি তো ঘরে প্র্যাকটিস করতে পারি, কি আমি ভলান্টারি কাজ করতে পারি, কিন্তু আমি কন্টিনিউ করব, হ্যাঁ। আমার আমার কাজটাকে, আমি যে একজন প্রফেশনাল, এটা কেউ মনে না করে যে আমি ঘরে বসে থাকতে পারি। ওই 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 চিন্তাটা আমি তাকে করতে দেব না। তুমি নিজেকে চিনতে হবে। আর নিজেকে চিনে নিজের চাওয়া, নিজের পাওয়া, নিজের অধিকার, এই জিনিসটাকে তখন যখন তুমি সম্পূর্ণভাবে আত্মস্থ করে নিবে যে আমি একটা মানুষ, আমার সঙ্গে আরো যে যতজন আছে তাদের যেমন চাওয়া পাওয়ার অধিকার আছে, আমি একটা মানুষ চাওয়া পাওয়ার অধিকার আছে। আমি যখন দেশে ফিরলাম আমার ডক্টরেট করে, আমাকে দু একজন বলছে যারা একটু অন্য ধরনের, মানে পছন্দ করেনি যে আমি এসেছি, আপনি দেশে আসছেন কেন? আমি যে আরে, আমি আমার দেশে আসবো, আমি আমার দেশে কাজ করব, তুমি এই প্রশ্ন করবে কেন? এই প্রশ্ন করতে হবে না তোমাকে। আমার হাজবেন্ড পিএইচডি করছে, আমেরিকাতে ছিল, আমি দেশে একলা ক্যারিয়ার করছি। আমার সঙ্গে দেখা হলেই বলে, ও দুলাভাই কেমন আছে? আমি বললাম, আপনি দুলাভাইয়ের খবর নিচ্ছেন কেন? আমার খবর নিতে পারেন না? দুলাভাইয়ের খবর কি? আমি তো আপনার ভাবির খবর নিচ্ছি না। আমি যদি ভাবির খবর নিতাম, আপনি দুলাভাইয়ের খবর নিতেন। মানে যেখানে তোমার দুর্বলতা আছে ওইখানে সে আঙ্গুলি। সে দেখছে যে আমার হাজবেন্ড বিদেশে, ও কি হলো, সম্পর্ক বুঝি খারাপ হয়ে গেল, ও বিদেশে ও এখানে। আমি, এরকমও মানুষ আছে, কিন্তু পাত্তা দিতে হবে। আমি রাগ হতাম, কামতাম, তাহলে কেন এই কথা বললাম। তারপরে ঠিক করলাম না, একদম পাল্টা বাড়ি মারবো। হুম। যখন আমি ঠিক করলাম যে পাল্টা বাড়ি মারবো, তখন চুপ করে। তো তুমি যখন নিজেকে দুর্বল প্রতীয়মান করবে, তখন কিন্তু মানুষ আঘাত করবে তোমাকে বেশি। তুমি কখনোই নিজেকে দুর্বল করবে, সবসময়তেই নিজেকে সবল, নিজের সবলতা এটাকে প্রকাশ করবে, এটাকে ধারণ করবে, এটাকে পোট্রে করবে। যে সবল তাকে আঘাত করতে মানুষ দ্বিধা করে। তুমি যখনই দুর্বল হয়ে থাকবে, ও আমাকে এটা করতে হবে, আমাকে ওইটা করতে হবে, ও আমি অমন, আমি মেয়ে মানুষ, তখনই সে তোমার ওই দুর্বলতার শিকার তোমাকে হতে হবে। এটা তুমি, এটা আমি পাবলিক ইয়েতে বলবো না, কিন্তু আমার নিজস্ব কতগুলো জিনিস আছে যেটা আমি নিজেকে দুর্বল করার আমি সুযোগ দিতে চাই না কাউকে, আমি দেই না। এবং আমি যাদের সঙ্গে কথা বলি তাদেরকে বলি যে তোমরাও কখনো এই ব্যাপারে দেবে না। নিজে আমি দুর্বল নই, আমার দুর্বল হওয়ার কোনো কারণ নেই। আমি লেখাপড়া জানা, আমি সুস্থ একটা মানুষ, আমি সাবলীল একটা মানুষ, আমার জ্ঞান আছে, আমার গরিমা আছে, আমার সেবা দেওয়ার অবস্থানে আছি আমি। আমি কেন দুর্বল হব কোনো ব্যাপারে? আমার ডিসিশন মেকিং আমার, আমি ডিসিশন নেব। শক্ত হতে হবে, নরম হলে হবে না। তোমার সবই ফিরে আসবে, কিচ্ছু হবে না। কিন্তু তুমি যদি নিজের পথে ঠিক থাকো, নিজের অধিকার সম্বন্ধে সচেতন থাকো, এবং ম্যানেজ করতে হবে একটা, আমরা না অনেক সময় ম্যানেজ করতে জানি না। ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আমি আরেকটি, যখন অনেক সময় কথা বলি, যখন এরকম পাবলিক কথা বলি, তখন লিডারশিপের কথা বলি আমি, যে তুমি লিডার, তুমি তোমার বাড়িতে কিভাবে লিডার হবে? বাড়িতে যখন লিডার হবে, তুমি বাইরেও লিডার হবে। বাড়িতে তুমি সবার সুস্থতাটাকে দেখবে, সবার দরকারটাকে দেখবে, সবাইকে ম্যানেজ করবে, সবাইকে তুমি যখন দেখবে তারা যে, আমি তো আমার দেওয়ার ননদ অনেকগুলোর মধ্যে বড় হয়েছে, সবাইকে আমি সেবা দেওয়ার চেষ্টা করেছি, সবারই নিডটাকে পূরণ করার চেষ্টা করেছি। তখন কিন্তু তখন তারা তোমার 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 সাপোর্টে আসবে। অনেক অনেক রকমের বাড়ি ঘরে সমস্যা থাকে, স্বামী সহ, হ্যাঁ,
এদেরকে তোমাকে ম্যানেজ করতে হবে এবং তুমি কেপেবল অফ ডুইং ইট। ডোন্ট গিভ আপ। ছেড়ে দেবে না। তোমার নিজের অধিকার সম্বন্ধে জানতে হবে, তোমার নিজের পাওনা সম্বন্ধে জানতে হবে। তোমার যেটা তোমার পাওনা সেটা তুমি সংসারের কাছ থেকে নেবে, সেটা তুমি দেশের কাছ থেকে নেবে, সেটা তুমি তোমার সৃষ্টিকর্তার কাছ থেকে চেয়ে নিতে হবে তোমাকে, যে না তুমি আমাকে দিতে বাধ্য। ইউ হ্যাভ টু গিভ ইট টু মি। আমার এটা অধিকারই, আমাকে দিতে হবে। সুতরাং ওই শক্তিটা নিজের মধ্যে থাকতে হবে, আর শক্তিটা নিয়ে চাইতে হবে, আর নিজেকে ওইভাবে তৈরি করতে হবে। এই ডিটারমিনেশনটা যে পর্যন্ত না থাকবে, তুমি যখন এক জায়গাতে যাবে। আরেকটা জিনিস আমি খুব ইম্পর্টেন্ট মনে করি, যেটা আমরা আগে কখনো শিখিনি, এই যে মানুষের সঙ্গে কমিউনিকেট করার যে সফট স্কিলটা, জি ম্যাম। সুন্দর করে কথা বলা, আর্টিকুলেট করা, ইমপ্রেস করা। যখন আমি কথা বলছি তখন আমার মনের ভেতরের যে কম্প্যাশনটা সেটাকে প্রকাশ করা, ভালোবাসাটাকে প্রকাশ করা, শ্রদ্ধাকে প্রকাশ করা। আমরা আজকাল শ্রদ্ধা করতে জানি না। তুমি ফেসবুকে কমেন্ট করবে, একটা বুড়ো আঙ্গুল দেখায় ছেড়ে দেবে। মানে আমি তোমাকে 4টা ওয়ার্ড লিখতে পারলে, হালিদা হানম পিএইচডি করা এই বয়সের সিনিয়র একজন সিটিজেন, আমি তোমাকে যদি 4টা ওয়ার্ডে ইউ লুক বিউটিফুল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং, এতগুলো কথা আমি লিখেছি, টাইপ করেছি, আর তুমি একটা বুড়ো আঙ্গুল দেখাই দিবে আমাকে, তার প্রতিবাদ তুমি আমার অনেক ছোট। এটা অভদ্রতা। এবং এটা 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 একটা, আমি জানি না কি। আমি তোমাকে যদি বলি ইসরাত তোমাকে সুন্দর লাগছে, তুমি আমাকে কি বলবে? হাঁটি দিয়ে ছেড়ে দেবে? বুড়ো আঙ্গুল দেখাবে আমাকে? না। বুড়ো আঙ্গুল আমার কালচার নেই, ফেসবুকের কালচার হতে পারে, বাঙালি কালচার। এই সামান্য জিনিসটা, এটা কমিউনিকেশন, এন্ড দিস ইজ এ রং কমিউনিকেশন। এটা অশ্রদ্ধা প্রকাশ করে। আমি তো যে বুড়ো আঙ্গুল দেখা, আমি সঙ্গে সঙ্গে ফোন করে বলি স্টপ দিস। ছোট্ট উদাহরণ কমিউনিকেশনে, আমি রাগ হই যে তুমি কমিউনিকেশন করতে শিখলে না, তুমি একটা থ্যাংক ইউ দিতে শিখতে পারো না, তুমি 5টা ওয়ার্ড একসঙ্গে লিখতে পারো না, কি পড়াশোনা শিখেছো? বুড়ো আঙ্গুল দেখাতে হবে। ছোট্ট উদাহরণ, কিন্তু এই উদাহরণটা অনেক ইম্পর্টেন্ট। আমাকে টি চৌধুরী স্যার যদি বলেন হাবিদা ভালো করছো তুমি, আই এম হ্যাপি দ্যাট ইউ আর কামিং হোম, আমি কি বুড়ো আঙ্গুল দেখাবো? না। আমি বলবো স্যার থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর টাইম, থ্যাংক ইউ ফর ইউর এনকারেজমেন্ট। এই একটা ব্যক্তি যখন আমি এমপিএইচ করতে যাব, তো আমি স্যারকে, আমি তো এমসিপিএস পরীক্ষা দিলাম, তো স্যার ছিলেন আমাদের এক্সামিনার, স্যারকে বললাম স্যার দোয়া করেন, আমি তো এমপিএইচ করতে যাচ্ছি আমেরিকা। তো বলে শোনেন আপনি বলতেন, আরেকটা শুনে রাখেন, আপনি ডক্টরেট না করে ফিরবেন না, ইউ মাস্ট ডু ইয়ার ডক্টরেট। কেন? উনি জানেন আমি গাইনি প্র্যাকটিস করবো না, পরীক্ষা দিয়ে দিয়েছি। তো এই যে একটা মানুষ আমাকে এই যে কথাটা বলেছে, আজকে পর্যন্ত আমি স্যারকে ভুলি না। আজকে পর্যন্ত আমি স্যারকে এত শ্রদ্ধা করি যে আপনি আমাকে যে একটা কথা বলেছেন, এটা আমার জীবনের জন্য বিরাট একটা ইন্সপিরেশন। এই যে গুরুজনকে শ্রদ্ধা করা, সিনিয়রকে শ্রদ্ধা করা, যে তোমার লাইফে কোনো কন্ট্রিবিউট করেছে তাকে শ্রদ্ধা করা, তাকে মনে করা, তাকে শুভ জন্মদিনে মনে করো, তাকে তুমি নিউ ইয়ার্স ডেতে মনে করো, তুমি এনি টাইম তুমি মনে করো, ঈদের সময় মনে করো, সেন্ড হিম এ মেসেজ, সেন্ড হার এ মেসেজ, তোমাকে আমি মনে করছি। আমরা এগুলো ভুলে যাই আজকাল, কত ব্যস্ত। না, এগুলোর আলাদা বরকত আছে, এগুলোর আলাদা ব্লেসিংস আছে। ইউ গেট দ্য ব্লেসিংস, ইনভিজিবল ব্লেসিংস। এই ব্লেসিংস আমাকে কালেক্ট করতে হবে। আমরা এগুলো এখনো অত মূল্য দেই না, বাট আমার কাছে মনে হয় যে এগুলোর মূল্য অনেক বেশি, এবং এগুলো আমার শেখা দরকার, নিজেদের শেখা দরকার, নিজের সন্তানদের শেখানো দরকার। ইউ মাস্ট রিমেম্বার দোজ পিপল যারা তোমাকে কখনো না কখন ব্লেস করেছে, কখনো না কখন কোনোভাবে, পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে সামনে সরাসরি তোমাকে সেবা দিয়েছে, তোমাকে এনকারেজ করেছে, তোমার জন্য দোয়া করেছে। এদেরকে তোমরা মনে রাখবে। সেটা ফ্যামিলি হতে পারে, সেটা এডুকেশনাল ইনস্টিটিউট হতে পারে, সেটা তোমার কর্মক্ষেত্র হতে পারে। একটা ছোট মানুষও যদি তোমাকে বলে তোমাকে সুন্দর লাগছে আন্টি, ইউ মাস্ট রিটার্ন সামথিং টু দ্যাট পারসন। ইউ গিভ এ নাইস স্মাইল, ইউ গিভ এ চকলেট, হোয়াট এভার, কিন্তু তুমি যে রিটার্ন দিচ্ছ তাতে, এই রিটার্নটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমি অনেক বাসায় গেছি, ছোট ছোট পিচ্ছি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, আমি যে কি রে, কি দেখো তুমি? আলা আসো কাছে, কাছে কাছে ডাকি, আদর করি, তাকিয়ে দেখে, মালাটা দেখে, কানের দুলটা দেখে, মেয়ে থাকলে বিশেষ করে শাড়িটা দেখবে। এই যে তার আকর্ষণ আমার প্রতি, এটার তো একটা মূল্য আছে। এই মূল্যটা তোমাকে ফেরত দিতে হবে। তুমি তার কাছ থেকে কিনে নিচ্ছ, কিভাবে কিনে নিচ্ছ? তুমি আদর করো, তুমি স্নেহ করো,
তুমি গিফট করো। ছোট ছোট জিনিস কিন্তু জীবনের জন্য এটা মহামূল্যবান একটা জিনিস। আমরা ভুলে যাই অনেক সময় ব্যস্ততায়। ওই ব্যস্ততার মধ্যেই তুমি করো। তুমি বসে আছো, করো। এই জিনিসগুলোকে আমাদের নার্চার করা দরকার। সফট স্কিলটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি পাবলিক হেলথে কেন, আমরা ডাক্তাররাই যারা আছি, আমরা যারা রুগী দেখি, যারা কমিউনিকেট করি মানুষের, কমিউনিকেশন ছাড়া তো হয় না, একলা ঘরে তো কেউ থাকে না। তুমি কি তখন তুমি তার প্রতিদানে যেটা পাবে না, সেটা একটা অমূল্য, ওটা পয়সা দিয়ে কেনা যায় না। তুমি যখন একটা মানুষের সঙ্গে একটা মিষ্টি করে হাসবে, ওটা একটা অমূল্য জিনিস, তার প্রতিদানে তুমি পাবে, তুমি অবাক হয়ে যাবে। ইউ স্টার্ট প্র্যাকটিসিং এন্ড ইউ উইল সি দ্য রিটার্ন। তুমি কিছুদিন প্র্যাকটিস করে দাও। বয়স্ক একটা লোক আছে, একজন বয়স্ক মহিলা পাশ দিয়ে যাচ্ছে, তার শাড়িটা বেশি পড়ে গেছে মাটিতে, তুমি যদি একটু হাত দিয়ে তুলে কোমরে গুজে দাও, সে খুশি হয়ে যাবে। আমরা কিন্তু দেখে চলে যাই, পাশ কাটিয়ে চলে যাই। কে একজন কষ্ট পাচ্ছে, হাঁটতে কষ্ট পাচ্ছে, তুমি ধরে তাকে একটু উঠিয়ে দিলে। এই যে সহমর্মিতা, এই যে কম্প্যাশন, এই জিনিসগুলো ছোট ছোট কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমার প্রফেশনালি ইম্পর্টেন্ট, তোমার নিজের লাইফে ইম্পর্টেন্ট, এবং এই জিনিসগুলো তুমি তুমি নিঃসন্দেহে প্রতিদান পাবে। মানে এই জিনিসগুলো আমাদেরকে কেউ বলে না, প্রফেশনালি আমাদের কোনো পড়ার সময় ওগুলো আসে না, কিন্তু আমার মনে হয় যে এগুলো খুব, তোমার হার্ড স্কিলটা হলো তোমার জ্ঞান, নলেজ, তোমার সায়েন্স, কিন্তু তুমি যে মানুষ হিসাবে এটাকে ধারণ করছো এবং তারপরে তুমি আবার সেটাকে প্রেজেন্ট করছো, ওইটা তোমার একটা সফট স্কিলের একটা অনেক বড় ব্যাপার। তো এই জিনিসগুলোকে আমাদের মনে রাখতে হবে, শুধু হার্ড স্কিল দিয়ে আমাদের হয় না। সাকসেস যদি চাও, তুমি যদি এগিয়ে যেতে চাও, তুমি যদি নিজের আত্মস্তুতি, আত্মসন্তুষ্টি চাও, তাহলে অন্যকে স্তুতি করতে হবে, অন্যকে সন্তুষ্ট করতে হবে, তখন সেই সন্তুষ্টি তোমার কাছে ফিরে আসবে। মানে আজকে আমার জীবনের এই পর্যায়ে আমি যখন দেখি, তখন এই জিনিসগুলো খুবই ভ্যালুয়েবল মনে হয় আমার কাছে। পড়াশোনা, কাজ, চাকরির সিনসিয়ারিটি, ও সব জিনিস থাকবে সঙ্গে, কিন্তু এর পাশাপাশি এই সফট স্কিলটা তোমাকে অনেক অনেক দূর নিয়ে যাবে, অনেক এগিয়ে নিয়ে যাবে। এটা একটা অ্যাডিশনাল তোমার গেইন, যেটাকে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হবে। জি ম্যাম, অনেক ভালো লাগছিল ম্যামের কথা শুনতে, খালি শুনতে ইচ্ছে করছে আসলে। তারপর আসলে আমাদের সময় স্বল্পতার জন্য তো আমরা আসলে খুব বেশি আর কন্টিনিউ করতে পারবো না। তো ম্যাম, কি অনেকে কোশ্চেন করছেন যে আমরা যারা এই হুম, সেক্টরে এটা ক্যারিয়ার, আচ্ছা বলে নাও তুমি, তারপর আমি দেবো, একটা উত্তর দেইনি, বলো বলো বলো। হ্যাঁ, তোমার প্রশ্নটা করো। মানে এই সেক্টরে আপনার মতো যারা কাজ করতে আগ্রহী, তো তারা বাইরের দেশে, ইউএসএ বা অন্য দেশ, জার্মানি, তারপরে এইসব দেশগুলোতে কাজ করার কেমন স্কোপ আছে, এই জিনিসগুলো নিয়ে অনেকে জানতে আচ্ছা, চাচ্ছে। স্কোপ এখন যেটা হলো যে আমাদের সময়ের থেকে তো এখন স্কোপ অনেক বেশি। মানে অ্যাক্সেস করার, তুমি ওয়েবসাইটে চলে যাও, তুমি ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেখো হোয়াট আর দ্য অপরচুনিটিস, হ্যাঁ, হোয়াট আর দ্য অপরচুনিটিস ফর ফরেনার্স, হ্যাঁ, এইসব দেখে তখন তুমি অ্যাপ্লাই করতে শুরু করো। তুমি কিছুটা সময় নিজের জন্য রাখো। তুমি ইউনাইটেড নেশনসে যদি যেতে চাও, তুমি দেখবে ইউএন ভলান্টিয়ার চায় ওরা। এই প্রফেশনাল ভলান্টিয়ার, ডাক্তার হতে পারে, নার্সিং হতে পারে, পাবলিক হেলথ এক্সপার্ট হতে পারে। তখন ইউ গো অ্যান্ড লুক ফর, তখন হয়তো কোনো আফ্রিকান কান্ট্রিতে তারা একটা ইউএন ভলান্টিয়ার চায়, তুমি যাও, ভলান্টিয়ার করো, তারপর তুমি গ্রাজুয়েলি উপরে উঠে যাও। অনেক প্রজেক্ট আছে যারা কিছু ভলান্টিয়ার চায়। অনেক প্রতিষ্ঠান আছে যেখানে বলে যে তুমি নিজেকে অ্যাপ্লাই করো, দেখো আমি তোমার জন্য কি অপরচুনিটি করি। তবে পড়াশোনার পাশাপাশি বা কাজের পাশাপাশি তোমাকে এই ইন্টারন্যাশনাল অপরচুনিটি গুলোকে ওয়েবসাইটে খোঁজ করতে হবে। করে তুমি, আমরা অনেক সময় মনে করি ও এটা তো অনেক উপরে না উঠলে আমার হবে না, না, তুমি তো নিচ থেকেই উঠবে। আমরা গাছ বুনতে হলে মাটির তলে আগে বুনি, তারপরে সে উপরে ওঠে। তেমনি নিজের সিডটা বপন করতে হলে মাটির তলেই বপন করতে হবে, সিম্পল কাজ থেকে ঢুকতে হবে, তারপরে তুমি মহুরু হয়ে উপরে উঠবে। এই জিনিসগুলো প্রিন্সিপাল। তো সুতরাং ছোট কোনো ঢুকা নিয়ে কথা, তুমি ঢুকে তারপরে ইউ ফাইন্ড আউট ইউর ব্রাঞ্চেস, তারপরে তুমি যেটা ব্রাঞ্চ নিয়ে তুমি এগিয়ে, সেটা পাবলিক হেলথ হতে পারে, তোমার স্পেশালাইজেশনের ক্ষেত্রে হতে পারে, তোমার ইন্টারন্যাশনাল। আরেকটা জিনিস আমি বলবো যে যাদের একটু বিদেশি সংস্থায় কাজ করার ইচ্ছা, এখন দেখবে যে সব ডোনার আফ্রিকান কান্ট্রি গুলোতে পয়সা দিচ্ছে। আফ্রিকান কান্ট্রি গুলো এখনো ওইভাবে উঠে আসতে পারেনি, তাদেরকে ফান্ডিং, আমাদের দেশে ফান্ডিং বন্ধ করে দেখা যাচ্ছে আফ্রিকাতে দিচ্ছে। তো ফ্র্যাঙ্কোফোন কান্ট্রি গুলো আবার আরো দুর্বল। হ্যাঁ, তুমি ফ্রেঞ্চ শিখতে পারো। ফ্রেঞ্চ একটা পাশাপাশি যদি শিখে নাও, তাহলে তোমার একটা সুবিধা। তুমি যদি স্প্যানিশ শিখতে পারো, অনেক স্প্যানিশ কান্ট্রিতে অনেক অপরচুনিটি আছে, যেটা তোমাকে একটা প্রেফারেন্সিয়াল পজিশনে নিয়ে নেবে।
তোমার এমবিবিএস ডাক্তার, তোমার পাবলিক হেলথ ডিগ্রি। আরেকটা বলবো যে যারা এমবিবিএস আছো, একটু সময় পেলে, একটু যদি অ্যাফোর্ড করতে পারো, একটা পাবলিক হেলথ ডিগ্রি করে ফেলো। হ্যাঁ, তাহলে তোমার অপরচুনিটি আরো বেশি বেড়ে যাবে। তো অথবা ডেমোগ্রাফিতে পড়াশোনা করলা, ঢাকা ইউনিভার্সিটির আম, যে ইনস্টিটিউট যেটা আছে, সেখানে তোমরা পড়াশোনা করে নিও, ডেমোগ্রাফি ইনস্টিটিউট যেটা আছে। তো সুতরাং তোমাকে দেশের ভিতরেও কি কি অপরচুনিটি আছে হায়ার স্টাডিজের, আর একটু পাশাপাশি স্টাডিজের সেই জিনিসগুলো শিখে নিলাম, বা কোনো অ্যাডিশনাল স্কিল শিখে নিলাম। আমরা অনেক সময় মনে করি ও ডাক্তার, আমি ফিজিওথেরাপি ওগুলোতে কেন যাব? কিন্তু এখন দেখো, এখন জেরিয়াট্রিক নিড অনেক বেড়ে গেছে, মানুষের লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেছে। তো তুমি মা ও শিশু বা ডেলিভারির দিকে না গিয়ে তুমি জেরিয়াট্রিক কেয়ারে চলে যাও, তুমি ইউ উইল হ্যাভ মোর অপরচুনিটি। তোমাকে দেখতে হবে যে খালি কোথায় আছে, খালি গ্লাস কোথায়। তখন আমি ওই ব্যাপারে যদি আরেকটু স্কিল করে নিয়ে আরেকটু আমি ট্রেনিং নিয়ে নিলাম, তুমি সাভারে গিয়ে একটু ট্রেনিং নিলে, ভলান্টারি কাজই করলে, আর তুমি ওই 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 লাইনে যদি আরেকটু পড়াশোনা করবে, যেসব জায়গাতে অপরচুনিটি বেশি আছে, মানুষ কম যাচ্ছে, কিন্তু ফিউচারে এটার নিড অনেক বেশি আছে। সিনিয়র সিটিজেন ওয়েলনেস আমি একটা করার, আমি সামনে যখন আমি সূর্যের হিসেবে আবার কাজ করব, কেন অনেকগুলো বন্ধ হয়ে গেছে, তো আমি প্ল্যান করছি যেগুলো বন্ধ হয়ে গেছে এগুলোকে নিয়ে আবার উজ্জীবিত করা, এবং এগুলোর মধ্যে আরো আরো সুন্দর সুন্দর সেবাকে ইনকর্পোরেট করা। এর মধ্যে সিনিয়র সিটিজেন ওয়েলনেস একটা ক্লিনিক, একটা একটা ইম্পর্টেন্ট আমার এলিমেন্ট আছে, আমি এটাকে চিন্তা করছি। তেমনি মনে করো যে যেসব জায়গাতে ভবিষ্যৎ নিড বেশি কিন্তু অপরচুনিটি এখন কম আছে, কিন্তু আমি অপরচুনিটি তৈরি করতে পারি, এইসব নতুন নতুন দিকগুলোকে বের করে নিয়ে আসতে পারো। মানে এই জিনিসগুলো হচ্ছে আমার আমার ধারণা, যে ওইভাবে সার্চ করে তুমি নিজেকে একটা স্পেসিফিক একটা ফোকাল জায়গাতে তুমি নিয়ে যাও, তখন তোমার অপরচুনিটিটা বের হয়ে আসে। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আপনারা যারা এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন, আশা করছি আপনারা উত্তর পেয়ে গিয়েছেন। তো ম্যাম, আপনি মনে হয় একটা কি বলতে চাচ্ছিলেন? আম, আচ্ছা ম্যাম, আমি সরি। আমি এটা অ্যাড্রেস করে ফেলেছি, ওই যে ইউএনএ বা আচ্ছা। ওখানে যদি তুমি যেতে চাও, ওই যে স্পেশাল স্কিল গুলো যদি লাগে, ওইসব দেশে দেখো কি হলো। ওই ওই অন্য ভাষা শেখা, অন্য ল্যাঙ্গুয়েজ শেখা, কম্পিউটারটা খুব ভালো করে শেখা, বা তুমি যদি ম্যাথে ভালো থাকো, স্ট্যাটিস্টিক্স এ ভালো থাকো, তুমি কয়েকটা প্রোগ্রাম, স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রাম শিখে নিলা। হ্যাঁ, বসে আছো, ঘরে বসে আছি, একজনকে বললো আমাকে শিখিয়ে দাও, তাহলে তুমি ডেটা অ্যানালিসিস করতে পারবে, এবং তুমি যেখানে কাজ করছো সেখানকার ডেটা অ্যানালিসিস করতে পারবে। হাউ টু মেক প্রেজেন্টেশন, তুমি পাওয়ার পয়েন্ট কত সুন্দর করে তৈরি করতে পারো, এখনকার ছেলেমেয়েরা তো অনেক স্কিল। তা আরো জিনিস সুন্দর করে কিভাবে করতে পারো, তুমি ওইটাকে নিয়েই তুমি সোশ্যাল মিডিয়াতে তুমি এগিয়ে দিতে পারো। তুমি দেখো, এই যে ব্রিটিশ একটা ডাক্তার, বাচ্চার মতো মেয়ে, ছোট্ট দেখে মনে হয় স্কুলে পড়ে, সে কিন্তু ওর নামটা ভুলে যাচ্ছি, এই কোভিড তাসনিম নিয়ে জারা আপু। হ্যাঁ, এই দেখো ও কিন্তু নিজের থেকেই করছে। এরকম তোমরা অনেক কিছুই করতে, ইউ ক্যান ফাইন্ড এ টপিক, এবং ছোট ছোট 10 মিনিটের তুমি ভিডিও করে করে তুমি তুমি মিডিয়াতে দিয়ে দিতে পারো, তুমি হয়ে গেল। বিরাট বড় ব্যাপার, ছোট ছোট ইস্যু, এটা এমন কিছু কঠিন না। ওয়ান্স ইউ স্টার্ট, আমারও করা উচিত, বাট আমি ভাবি যে না, আরো ইয়াঙ্গার লোকজন করুক, আমি তো করছি। আমাকে অনেকে বলে, আমি বললাম, ভাই ও তো নাই, আমি তো এই যে বক্তৃতা দিচ্ছি তোমাদের সামনে, এটা অনেকখানি আমি আমি এই কোভিড এর সময় যখন ঘরে বন্দি, তখন কিন্তু আমি অনেক অনেক ভিডিও টক করেছি, অনেক আমি বক্তৃতা দিয়েছি, অনেক যে আমাকে যেটা বলেছে, তারপরে ভয়েস অফ আমেরিকা, যে এখানেও দিয়েছি। তো আমি যখনই কোনো আমি অনুরোধ পেয়েছি, আমি এটাকে রাখার এবং ওই অপরচুনিটিটা নেওয়ার আমি চেষ্টা করেছি। তার জন্য আমার পড়াশোনা করতে হয়েছে। এই যে নোটস আমার, তুমি অবাক হবে, আমার সব হ্যান্ড রিটেন নোটস, এই যে হাতে করে করে লিখে লিখে কথা বলেছি। হ্যাঁ, অনেকগুলো হয়ে গেছে, ঢাকা নিয়ে যাচ্ছে, এগুলোকে দেখি কম্পোজ করে কিছু করা যায়, সব হাতে লিখছি। ইউ উইল নট বিলিভ, জাস্ট লুক এট দিস থিং। হ্যাঁ, সব জি বাংলায় করতে ম্যাম। হয়েছে অনেক কিছু। হ্যাঁ, তারপরে পাওয়ার পয়েন্ট করতে হয়, তো বাট আই এনজয় ইট, আমার কাছে ভালো লেগেছে। আমি আমার 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 সন্তুষ্টির জন্য আমি করেছি, এবং এটাই আমার কাজ। ম্যামকে দেখে মানে দেখছি আর কথা শুনছি আর অবাক হচ্ছি যে একটা মানুষ মানে এত বছর ধরে আপনি এত কিছু করেছেন আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য, তারপরও আপনি এখনো করে যাচ্ছেন। মানে দিন দিন আপনি মানে আপনার হচ্ছে কি বলে মানুষ হচ্ছে ক্লান্তি, এটা আমি হচ্ছে মানে এটা আসবেও না, আমি শিওর। আপনার মতো মানুষ, মহান মানুষ যারা, তাদের মধ্যে এই জিনিসটা কখনোই আসে না। আপনারা মানুষের মুখে হাসি ফুটিয়ে আসলে নিজেদের ভালো লাগা, আনন্দ বা সাকসেসের যে ডেফিনেশন, এটা আপনারা আসলে খুঁজে পান। তো আমরা সবাই ম্যাম অনেক কৃতজ্ঞ যে এরকম মানুষ আমরা মানে দেশে পেয়েছি। আমাদের দেশে আছে এখন এমন মানুষ। তো আমরা তো অনেক নেগেটিভিটি দেখি আশেপাশে, যে বাট এই নেগেটিভিটি গুলোর মধ্যেও ম্যাম আপনাদের সাথে যখন কথা বলি তখন প্রচন্ড পজিটিভ হই, যে হ্যাঁ এখন আমার অনেক কিছু করার স্কোপ আছে, আমি
পারবো, আপনি পারলে আমিও পারবো ইনশাল্লাহ একদিন। তো ম্যাম এই পথটা যে আসলে দেখিয়ে দিয়েছেন তার জন্য ম্যাম আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না, তারপরে ফরমালি তো দিতে হয়, থ্যাংক ইউ। হ্যাঁ, 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 তো ম্যাম আমরা আসলে প্রায় 10:30 বেজে গিয়েছে, আমরা হচ্ছে একদম শেষের দিকে চলে এসেছি, আমরা আর আচ্ছা, বেশি দীর্ঘায়িত করব না। হুম, অডিয়েন্স আপনারা যারা এতক্ষণ ম্যাডামের কথাগুলো শুনেছেন, আমি আশা করছি যে আপনারা বারবার ম্যাডামের কাছ থেকে এরকম আরো অনেক কথা শুনতে চান। তো আপনারা সবাই নিশ্চয়ই মিস করবেন ম্যাডামের এই লাইফটাকে। তো আপনারা চাইলে আমরা ম্যাডামকে আরো সামনে ইনশাল্লাহ লাইভে নিয়ে আসবো, ম্যাডামের কাছ থেকে আরো হয়তো বা এরকম বা অন্য কোনো টপিক নিয়ে হচ্ছে ম্যাডামের আরো মূল্যবান যে কথাগুলো, পুরো তার মানে বলা যায় যে জীবনে যা শিখেছেন সবকিছু, মানে আমাদের মতো ইয়ং জেনারেশন, আমাদের যাদের অনেক দূর এখনো যাওয়া বাকি, তাদের সামনে কি সুন্দর করে জিনিসগুলো তুলে ধরেছেন, আমরা যেন আমাদের পথটা যেন মসৃণ হয়। এই সুযোগটা আসলে মানে পাওয়াটা খুবই আমি রেয়ার মনে করি। তো আমিও পার্সোনালি খুবই লাকি যে ম্যাডামের মতো এমন চমৎকার মানুষের সাথে আমি কথা বলতে পেরেছি, সেশনটিতে আমি হোস্ট করতে পেরেছি। তো ম্যাম আপনি যদি সবার শেষে আমাদের সকলের উদ্দেশ্যে যদি শেষ করে যদি কিছু কথা বলেন যদি। আমার আমার শেষ যেটা থাকবে যে মানুষকে ভালোবাসা, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং সবাইকে সম্মান করা, মূল্য দেয়া, সবাইকে ভালোবাসা, ইররেসপেক্টিভ বড়লোক, আত্মীয়, অনাত্মীয়, কে কোথায় আছে, যাকেই তুমি কম অ্যাক্রস তাকে তুমি ভালোবাসবে, তাকে তুমি কিছু দেওয়ার চেষ্টা করবে, একটু যদি উপদেশও দেওয়ার চেষ্টা করো তাই তুমি দিবে। একটু যদি তুমি তাকে আম, গায়ে পড়ে বলতে বলতে চাও যে তোমাকে সুন্দর লাগছে, তুমি কিন্তু এটা করলে আরেকটু সুন্দর লাগবে, তোমার ভালো লাগছে, তুমি যদি এইটা পড়ছো, তুমি যদি এইটা পড়ো তাহলে আরেকটু ভালো হবে। এই যে এনকারেজমেন্ট, এই যে প্রশংসা, এটা এটা কিন্তু আমরা দিতে পারি, এটা তো পয়সা খরচ হয় না। একটু হাসি আমরা দিতে পারি সব, একটু কম্প্যাশন, একটু ভালোবাসা আমরা দিতে পারি। আমি মনে করি যে জীবনের যে পর্যায়ে তুমি থাকো, যখনই থাকো, যেখানেই থাকো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এটাকে তুমি যদি নিজের একটা অলংকার হিসাবে চিন্তা করে নাও এবং এটাকে তুমি ডিসপ্লে করো যেখানে যেভাবে যাও, এটার থেকে তুমি যে বেনিফিটটা পাবে তোমার নিজের জন্য এবং অন্যের জন্য, এটা একটা বিরাট বড় বেনিফিট। এটা ইররেসপেক্ট তুমি কোথায় যাচ্ছ, কি করছো, কোথায় আছো, আমি সবার জন্য শুধু শেষে এই কথাটাকেই বলতে চাই যে এটাকে তুমি যদি ধারণ করো, তুমি দেখবে যে তোমার নিজের জন্য অনেক বেনিফিট হচ্ছে, তুমি যা চাচ্ছ সেটাও তোমার জন্য তোমার কাছে চলে আসবে। খুব সহজ বলা, করা কঠিন, কিন্তু তুমি পারবে। এটাকে তুমি যদি মনে করো যে এটা আমার 1 নম্বর কাজ, তুমি এটা একটা সুন্দর একটা রাস্তা তোমাকে তৈরি করে দেবে, তোমার পথ চলতে সহজ হবে, পথ তোমার সুন্দর হয়ে উঠবে এবং তুমি এগিয়ে যেতে পারবে নিজের জীবনে। তো এটা আমার নিজের জীবন থেকে শেখা। আমি হাসি খুশি থাকার চেষ্টা করি, আমি নিজেকে শক্ত রাখার চেষ্টা করি, সুন্দর রাখার চেষ্টা করি, আমি সাজি-গুজি। আমি যদি নিজেকে সুন্দর রাখি তখন আমি তোমাকেও সুন্দর রাখতে পারবো। আমি যদি যে মা সুন্দর, তার সন্তানও সাজানো থাকে, যে মা সাজে সেই সন্তানকেও সাজিয়ে রাখে, সন্তানকেও টিপ দিয়ে রাখে, এটা করে রাখে, ওটা করে রাখে। সুতরাং নিজেকে সুন্দর রাখা, মানসিক ভাবে শারীরিক ভাবে সবল রাখা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং অন্যকে সেই জিনিসটা অন্যকেও দেয়া, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো সবাই সুস্থ থাকো, সবাই সুন্দর থাকো, সবাই যে যে পথে এগিয়ে যাচ্ছ সবাই সেদিকে এগিয়ে যাও, এটাই আমার ব্লেসিংস থাকবে, এটাই আমার দোয়া থাকবে। সবার জন্য শুভকামনা। আমার নিজের কথা বলার সুযোগ দেওয়ার জন্য এক্সিস মেডিকেল স্কুলকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইশরাত অনেক কষ্ট করে সুন্দর করে প্রশ্ন করেছে এবং আমার ভেতরে যা যা আছে সে বের করে নিয়ে এসেছে, বাট দিস ইজ এক্সেলেন্ট প্ল্যাটফর্ম। আমি খুবই এনজয় করি, আমি এনজয় করেছি আজকে। এটা সবার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমরা আসলে যেতে চাচ্ছি না, কিন্তু আমাদেরকে সময় বাধ্য করছে যাওয়ার জন্য। ম্যাম আশা করছি ইনশাল্লাহ আমরা হচ্ছে সামনের কোন এক সেশন আপনাকে আবারও পাশে পাবো। তো এবং আপনারা যারা দেখছেন তখন আপনারা আবার জয়েন করবেন আমাদের সাথে, এবং আপনাদের আরো যত প্রশ্ন আছে, আমি আজকে সময় স্বল্পতার জন্য অনেকের প্রশ্ন নিতে পারিনি, তার জন্য দুঃখিত। তো যদি কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে, আশা করছি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং ম্যাম আপনার কাছে আবারও রিকোয়েস্ট থাকলে আমাদের সবার জন্য দোয়া করবেন, এবং এইরকম প্ল্যাটফর্মে আমরা আপনাকে আরো বেশি বেশি চাই, আপনার কাছ থেকে আরো কথা আমরা শুনতে চাই। এবং হচ্ছে আপনার সাথে ভবিষ্যতে ইনশাল্লাহ অনেকে স্বপ্ন দেখছেন যে ম্যামের মতো হবেন, তো আশা করছি সেই স্বপ্নগুলো আমাদের একদিন পূরণ হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে বিদায় এখানে। আল্লাহ হাফিজ। অনেক ধন্যবাদ। আমি তাহলে এজ করে দিই। আচ্ছা, আচ্ছা, আমিও করছি। হ্যাঁ।